আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ পাক সবাইকে অনেক ভালো রেখেছেন। আল্লাহ পাকের শুক্রিয়া যে আমরা একটা মহৎ উদ্দেশ্য নিয়েছিলাম, যে আপনাদেরকে সামনে যে বিসিএস প্রাইমারি নিবন্ধনের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ক্লাস উপহার দেওয়া। এবং আমরা টার্গেট করেছি যতদিন পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দেন বা তৌফিক দেন, আমরা প্রতিনিয়ত ক্লাস নিতেই থাকবো। আর আমাদের স্লোগান হচ্ছে এটা যে ফজর হবে না কাজা, এখন থেকে সকাল থেকে নিব পড়াশোনার মজা ইনশাআল্লাহ। তো এই জন্য আমি আর মাইনুল স্যার পরামর্শ করে আমরা ম্যাথ এবং ইংরেজির ক্লাস আয়োজন করেছি। গতকালকে মাইনুল স্যার ক্লাস নিয়েছেন, আলহামদুলিল্লাহ ক্লাস খুবই অ্যামেজিং একটা ক্লাস ছিল ত্রিকোণমিতির উপর। আজকে হচ্ছে ইংরেজি ক্লাস হবে এবং ইংরেজির হচ্ছে আজকে এটা প্রথম ক্লাস। সো যেহেতু সকালবেলা অনেকের কাছে হয়তো ক্লাসটা রিচ হবে না, এই জন্য সবাই যদি একটু মেহরবানি করে শেয়ার মেনশন করে দেন তাহলে অনেকের কাছে ক্লাসটা পৌঁছে যাবে। বিশেষ করে যারা ফজরের নামাজ পড়ে তাদের কাছে ক্লাসটা পৌঁছে যাবে এবং তারা অনেক বেশি উপকৃত হবে। তো একটু দ্রুত সবাই শেয়ার মেনশন করে দিব, আমি নিজেও শেয়ার করে দিচ্ছি, যাতে করে আমাদের এই মহৎ উদ্দেশ্যটা আমরা কন্টিনিউ করতে পারি। সেজন্য আপনাদের হচ্ছে কি বলে আপনাদের সাপোর্ট অনেক বেশি দরকার। সো সবাই যদি অনেক বেশি পরিমাণে আমাদের ক্লাসগুলিকে শেয়ার করেন, মেনশন করেন এবং আমাদেরকে সাপোর্ট করেন, তাহলে কিন্তু আমরা রেগুলার ক্লাস নিতে পারবো ইনশাআল্লাহ। আমরা একটু দ্রুত শেয়ার মেনশন করে দিব এবং খুব দ্রুত আমরা ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ অলরেডি 100 কাছাকাছি চলে এসেছে আলহামদুলিল্লাহ। এবং আমরা যাচ্ছি আমাদের এই কি বলে এটাকে, আমাদের এই যেই মেহনত, আমাদের এই যে চেষ্টা, এটা যেন অব্যাহত থাকে এবং এটা তখনই অব্যাহত থাকবে যখন আপনারা রেগুলার থাকবেন, ঠিক আছে ইনশাল্লাহ। এই জন্য সবাই আপনারা প্রচুর শেয়ার করবেন, মেনশন করবেন এবং বিশেষ করে নিজেরা থাকবেন ইনশাল্লাহ। কেমন, কারো দরকার না হলেও আমার দরকার, এটা ফিল করবেন, ঠিক আছে ইনশাল্লাহ। সো কি অবস্থা একটু জানাবেন, কালকের ম্যাথ ক্লাস কেমন হয়েছে। আর আজকে আমিও শেয়ার করে দিচ্ছি, আপনারাও একটু দ্রুত শেয়ার মেনশন দিয়ে অন্যদেরকে জানাই দেন। আমরা খুব দ্রুত ক্লাস শুরু করে দিব, লেট করব না একদমই ইনশাল্লাহ। আর আমাকে একটু জানাবেন, আমরা কি একদম বেসিক থেকে শুরু করব নাকি কোথা থেকে শুরু করলে ভালো হয়, আমাকে একটু দ্রুত জানাবেন, তাহলে ব্যাপারটা অনেক ভালো হয়। আর আমরা সবাই শেয়ার মেনশন করে দেবো ইনশাআল্লাহ। যারা আমাদের ক্লাস আগে করেছেন তারা তো জানেন যে আলহামদুলিল্লাহ আমাদের ক্লাসের কোয়ালিটি কেমন, অথবা কেমন ডেডিকেটেডলি আমরা পড়াই। বিশেষ করে আমাদের যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছেন আলহামদুলিল্লাহ, একটু জানাবেন কি অবস্থা আপনাদের। হ্যাঁ, মোটামুটি সব গ্রুপগুলিতে আমি শেয়ার করে দিয়েছি। মাশাল্লাহ 144 জন আলহামদুলিল্লাহ। সবাই একটু শেয়ার মেনশন করে দেবেন ইনশাআল্লাহ। আর কি অবস্থা, গতকালকের ক্লাস কেমন লেগেছে, ত্রিকোণমিতির উপর ম্যাথের ক্লাস কেমন লেগেছে একটু জানাবেন। সো আশা করি আজকের ক্লাসও অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। আমরা আসলে পড়ার মতো পড়ি না, এই জন্য আমরা পারি না। সো এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, আমি মামিনুল স্যার, ইংরেজি এবং ম্যাথে আপনাদেরকে দক্ষ করে দিতে ইনশাআল্লাহ। কারণ হচ্ছে একটা বিষয় মাথায় রাখবেন, ইংরেজি এবং ম্যাথে যদি আপনি ভালো হয়ে যান বা সুপার হয়ে যেতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনাকে আর কে আটকায়, ঠিক আছে না ইনশাল্লাহ। যে কোনো চাকরি পরীক্ষায় আপনি টিকবেন ইনশাল্লাহ, যে কোনো চাকরি পরীক্ষায়, ঠিক আছে না ইনশাল্লাহ। এই জন্য ইংরেজি এবং ম্যাথটা ভালো করে পড়তে পারলে আশা করা যায় ইনশাল্লাহ আপনাকে আর আটকাইতে পারবে না ইনশাল্লাহ, ঠিক আছে না ইনশাল্লাহ। 174 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমরা সবাই শেয়ার করে দেবো ইনশাল্লাহ। কেমন, আমাদের এই 174 জন ভাই বোন যদি একটু শেয়ার করে দেন তাহলে দেখা গেল যে 300, 400, 500 হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। গতকালকে আলহামদুলিল্লাহ কিন্তু অনেক ভাই বোন ক্লাস করেছিলেন আলহামদুলিল্লাহ। এবং আমি আর মামিনুল স্যার নিয়ত করেছি যে প্রতিদিন যদি এরকম রেসপন্স আমরা পাই তো ইনশাল্লাহ আমরা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। রেসপন্স কমে গেলে কিন্তু আপনারা জানেন যে আসলে আমরা রেসপন্সকে অনেক ভালোবাসি, পছন্দ করি। এজন্য প্রচুর রেসপন্স হইতে হবে আমাদের ক্লাসে, প্রচুর শেয়ার হইতে হবে, মেনশন হইতে হবে, কমেন্ট হইতে হবে, আপনাদের মতামত আমরা জানতে চাই, আপনাদের কি অবস্থা। সো সব মিলিয়ে প্রচুর রেসপন্স লাগবে, ঠিক আছে না ইনশাল্লাহ। আমরা কিন্তু দেরি করবো না, ক্লাস শুরু করে দিব। সো একটু দ্রুত সবাই জয়েন করে ফেলতে হবে, আমরা খুব দেরি করব না, ক্লাস শুরু করে দিব। এই জন্য সবাইকে খুব দ্রুত জয়েন করতে হবে। আমাকে একটু জানাবেন, আমরা কি একদম বেসিক থেকে শুরু করব, লেকচার 1 থেকে শুরু করব, একদম নাউন থেকে শুরু করব, নাকি মাঝখান থেকে, বা কিভাবে আমরা ক্লাস করাবো একদম বেসিক টু অ্যাডভান্স। বেসিক থেকে অ্যাডভান্স মানে বিএ। আচ্ছা, বিএ মানে আবার ব্যাচেলর অফ আর্টস না কিন্তু, হ্যাঁ। আচ্ছা, 207 জন আলহামদুলিল্লাহ। বেসিক থেকে শুরু করলে ভালো হবে। ক্লাস শেয়ার করেন সবাই, এই যে আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন আমাদের সম্মানিত মামিনুল স্যার। ক্লাস শেয়ার করেন সবাই, নিয়মিত ক্লাস করেন, ঠিক আছে না, চাওয়ার থেকে বেশি কিছু পাবেন। এবং এই কথাটা যে আসলেই সত্য এটা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা জানে। আর যারা আমাদের ফ্রি ক্লাস টুকটাক মাঝে মধ্যে করেন তারাও জানেন যে আমরা আসলে অনেক ডেডিকেটেডলি পড়ানোর ট্রাই করি এবং সর্বোচ্চটুকু দিয়ে পড়ানোর চেষ্টা করি, ঠিক আছে ইনশাল্লাহ। যেন সবাই একটু দ্রুত জয়েন হয়ে যেতে হবে। 223 জন আলহামদুলিল্লাহ। আচ্ছা, সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবো ইনশাল্লাহ, দ্রুত জয়েন হয়ে যাবো।
আচ্ছা আচ্ছা, অনেকেই সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে জিজ্ঞেস করছেন কেমন আছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা কিন্তু লেট করব না, আমরা কিন্তু লেট করব না। আমরা ইন্টেনশন করেছি বিসিএস প্রাইমারি নিবন্ধন, বিশেষ করে সামনে যেহেতু আমাদের 17তম নিবন্ধন পরীক্ষা, নিবন্ধন পরীক্ষার জন্য অথবা যে কোনো প্রতিযোগিতা পরীক্ষার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যেই টপিকগুলি রয়েছে, যেগুলি পড়লে আপনি ইনশাআল্লাহ অবশ্যই কমন পাবেন, সেগুলি পড়ানোর জন্য, ঠিক আছে ইনশাআল্লাহ। অর্থাৎ যেখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে, ঠিক আছে ইনশাআল্লাহ। এই জন্য সবাই একটু দ্রুত শেয়ার মেনশন করে দিতে হবে, দ্রুত জয়েন হয়ে যেতে হবে, তাহলে আমরা খুব দ্রুত ক্লাসটা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা আমরা আর কথা বাড়াবো না, আমরা এখনই ক্লাস শুরু করে দিচ্ছি, আর বাকিরা আশা করি চলে আসবে ইনশাআল্লাহ। ওকে, সো হ্যাঁ, আমরা যেহেতু সবাই বলছেন আমরা একদম বেসিক থেকে শুরু করব, বেসিক থেকে অ্যাডভান্স ইনশাআল্লাহ। এবং আজকে আমরা পড়াবো একদম বেসিক লেভেল বা 11টি লেভেলের এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে টপিক যে কোনো পরীক্ষার জন্য, সেটা হচ্ছে নাউন। নাউন থেকে প্রতি বছর প্রচুর প্রশ্ন আসে। প্রাইমারিতে এই পর্যন্ত প্রশ্ন এসেছে 49টা, বিসিএস ও প্রশ্ন আসে, নিবন্ধনে প্রতি বছর অনেক প্রশ্ন আসে। এখান থেকে মিনিমাম সম্ভবত 95টা প্রশ্ন আসছে, হ্যাঁ, নাউন বা পার্টস অফ স্পিচ সব মিলে। সো এটা অনেক বড় একটা জায়গা, ঠিক আছে ইনশাল্লাহ। সো নাউন এবং এর ডিটেলস আমরা আজকে জানবো, ঠিক আছে ইনশাল্লাহ। আমরা মনে হয় শুরু করতে পারি, আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন চলে আসছে। আর বাকিদেরকে একটু শেয়ার মেনশন করে দেন, তাহলে আমরা ক্লাসটা সবাই খুব আনন্দের সাথে করতে পারবো ইনশাআল্লাহ। ও আচ্ছা, রুটিনটা জানাই দিচ্ছি। মামিনুল স্যার এবং সাইদুল স্যার পরিচালিত বিসিএস প্রাইমারি এবং নিবন্ধনের ফ্রি ইংরেজি এবং ম্যাথ কোর্সের রুটিনটা হচ্ছে এটা, যে ইংরেজি ক্লাস নিব হচ্ছে আমি শনি সোম বুধ এই 3 দিন সকাল 6টা 30 মিনিটে। আর ম্যাথ ক্লাস নেবেন হচ্ছে মামিনুল স্যার রবি মঙ্গল বৃহস্পতিবার সকাল 6টা 30 মিনিটে, ঠিক আছে ইনশাল্লাহ। চাইলে একটু ছবি তুলে রাখতে পারেন, অথবা এমনিও হয়তো মনে থাকবে ইনশাল্লাহ, তাই না? আচ্ছা, 300 জন ভাই বোন হয়ে গেছেন, আরো 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 ভাই বোন লাগবে, হ্যাঁ, আরো আরো রেসপন্স চাই আমরা। ওকে, সো এখন কথা হচ্ছে ভাইয়া নাউন কাকে বলে। এটা আমরা মোটামুটি সবাই জানি যে ভাইয়া কোনো কিছুর নামকে নাউন বলে, কোনো কিছুর নামকে নাউন বলে। এটা আমরা সবাই জানি, কোনো কিছুর নামকে কি বলে ভাইয়া? নাউন বলে। একদম বেসিক কথা, এটা নাম বলে। এবং পৃথিবীর যে কোনো কিছুর নাম, যেমন ধরেন আমি যদি উদাহরণ দিতে চাই, এই বোর্ড এটা একটা নাউন, এই যে এটা একটা ধরেন পেন এটা একটা নাউন, রিমোট এটা একটা নাউন, মোবাইল একটা নাউন, বাড়ি ঘর মানুষ গাছপালা পৃথিবীতে যত কিছু আল্লাহ পাক বানাইছেন সবকিছুর একটা না একটা নাম আছে, এবং সবকিছু নাউন, সবকিছু নাউন, ঠিক আছে ইনশাল্লাহ। এবং কিছু মজার ব্যাপার শেয়ার করি, যেটা যেখান থেকে পরীক্ষা আসে। যেমন ধরেন বাংলা গ্রামারে ইয়ে আছে না, সমাস আছে না, বলেন সমাস। তারপরে কি আছে ধরেন, এটা কি বলে,
হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে কিনা দেখেন। এখন ঠিক, এখন মনে হয় শুনতে পাচ্ছেন তাই না? এখন মনে হয় শুনতে পাচ্ছেন তাই না? হ্যাঁ, এখন শুনতে পাবেন ইনশাআল্লাহ। ও আচ্ছা। আচ্ছা, হেডফোনে শেষ হয়ে গেছে, এখন শুনতে পাবেন। সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, নো প্রবলেম। এখন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন তাই না? হেডফোনে ওই চার্জ শেষ হয়ে গেছিল, এখন শুনতে পাবেন ইনশাআল্লাহ, এখন আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। একটু জানাবেন ঠিকঠাক আছে কিনা, এখন ঠিক আছে কিনা একটু জানাবেন। এখন সম্ভবত ঠিক হওয়ার কথা, একটু জানাবেন মেহরবানি করে এখন ঠিক আছে কিনা। আচ্ছা, আমরা যেটা পড়ছিলাম টাইপস অফ নাউন, নাউন কয় প্রকার? 5 প্রকার। তো এখান থেকে কিন্তু প্রতি বছর পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে, আমি কিন্তু রেফারেন্স সহকারে পড়াবো ইনশাআল্লাহ, অর্থাৎ কিন্তু প্রতি বছর পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে, আমি কিন্তু রেফারেন্স সহকারে পড়াবো ইনশাআল্লাহ, অর্থাৎ কিন্তু প্রতি বছর পরীক্ষা। এখন শুনতে পাবেন ইনশাআল্লাহ, সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এই নাউন থেকে মানে সবচেয়ে বেশি প্রশ্ন আসে কয়েকটা জায়গা থেকে। আপনাদেরকে বুঝতে হবে পরীক্ষায় কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে। যদি এটা বুঝতে পারেন তাহলে আপনার স্মার্টনেস অনেক গুণ বেড়ে যাবে, অনেক গুণ মানে অনেক গুণ। আপনি পরীক্ষায় অনেক ভালো করবেন ইনশাআল্লাহ। পরীক্ষায় কয়েকটা জায়গা থেকে বেশি প্রশ্ন আসে, খুব খেয়াল করেন, চাইলে লিখে রাখতে পারেন। একটা হচ্ছে POS মানে পার্টস অফ স্পিচ, আর পার্টস অফ স্পিচের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন আসে নাউন থেকে। নাউনের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন আসে আইডেন্টিফিকেশন অফ নাউন, আইডেন্টিফিকেশন অফ নাউন, অথবা ধরেন পজিশন অফ নাউন। কি বললাম? গ্রামারের সবচেয়ে বেশি প্রশ্ন আসে কয়েকটা টপিক থেকে, এর মধ্যে একটা হচ্ছে পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ, POS মানে পার্টস অফ স্পিচ। এবং পার্টস অফ স্পিচের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন আসে নাউন থেকে। নাউনের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন আসে আইডেন্টিফিকেশন অফ নাউন অথবা পজিশন অফ নাউন থেকে। এবং আলহামদুলিল্লাহ বলেন, আজকে আমি সব পড়াই দিব, ঠিক আছে ইনশাআল্লাহ। আইডেন্টিফিকেশন অফ নাউন অথবা পজিশন অফ নাউন সব পড়াই দিব ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরে লেগে থাকতে হবে এবং প্রচুর শেয়ার মেনশন দিতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ এমডি মনিরুল ভাইয়া ঠিক বলেছেন, ধন্যবাদ। আচ্ছা, এখন তো ঠিক আছে, সাউন্ড ঠিক না? ধন্যবাদ। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এই হচ্ছে ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আরো কিছু জায়গা আছে, যেমন ভয়েস থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। আরো সবচেয়ে বেশি প্রশ্ন আসা টপিক হচ্ছে ন্যারেশন, তো এগুলি থেকে প্রচুর প্রশ্ন আসে। আরো হচ্ছে ধরেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অথবা রাইট ফ্রম ভার্ব, এগুলি থেকে ধরেন প্রায় মানে মোস্ট অফ দ্য কোয়েশ্চেন চলে আসে ইনশাআল্লাহ। তো দেখেন প্রপার নাউন কি আমরা সবাই জানি, কোনো কিছুর স্পেসিফিক নামকে প্রপার নাউন বলে। যেমন বিনা একজন মানুষের নাম একটা প্রপার নাম, রাসেল একজন মানুষের নাম, বাংলাদেশ একটা দেশের নাম। দেশ কিন্তু পৃথিবীতে অনেক আছে, কিন্তু বাংলাদেশ হচ্ছে একটা স্পেসিফিক দেশের নাম। তারপরে নদী কিন্তু অনেক আছে, পদ্মা হচ্ছে একটা স্পেসিফিক নদীর নাম। সো স্পেসিফিক কোনো কিছু নামকে আসলে প্রপার নাউন বলা হয়। আচ্ছা, তারপরে কমন নাউন কি? দেখেন কমন নাউন চেনা পৃথিবীর সবচেয়ে সহজ। কমন নাউন চেনার জন্য এমন একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, এরপর আপনি কমন নাউন আপনার চিন্তা কোনোদিন ভুল হবে না। তাহলে খেয়াল করে দেখেন, এই যে বয় একটা কমন নাউন, স্টুডেন্ট কমন নাউন, এগুলি মুখস্থ করা কি আদৌ পসিবল? না, জাস্ট বুদ্ধি দিয়ে মনে রাখলে এটা সহজ। কিভাবে খেয়াল করে দেখেন, যেই জিনিসের দুইটা নাম সেটাই হচ্ছে কমন নাউন। ভাইয়া প্রমাণ দেন। একটা হচ্ছে ইয়া থাকবে মানে প্রপার নাম থাকবে, আর একটা হচ্ছে কমন নাম থাকবে। সো বয়ের কিন্তু দুইটা নাম, একটা হচ্ছে কমন নাম যেমন ধরেন রাসেল, সুমন, ঠিক আছে না ইনশাল্লাহ এরকম। আর একটা হচ্ছে কমন নাম যেটা দিয়ে সবাই চিনে, যেমন বয়, যেমন হচ্ছে বয়, যেমন হচ্ছে কি ভাইয়া বয়। আচ্ছা, স্টুডেন্টদের কিন্তু দুইটা নাম থাকে, পৃথিবীর প্রত্যেকটা স্টুডেন্টের দুইটা নাম। একটা হচ্ছে প্রপার নাম যেমন রাসেল একজন স্টুডেন্ট, সুমন একজন স্টুডেন্ট, ইউসুফ একজন স্টুডেন্ট। আর একটা হচ্ছে কমন নাম যেটা দিয়ে সবাই চিনে, স্টুডেন্ট। রিভার, প্রত্যেকটা নদীর কিন্তু দুইটা নাম, একটা হচ্ছে স্পেসিফিক বা প্রপার নাম যেমন হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা। আর একটা হচ্ছে কমন নাম যেটা দিয়ে সবাই চিনে। নদী বলতে, রিভার বলতে পৃথিবীর সব নদীকে বোঝানো হয়, কিন্তু পদ্মা বলতে একটা নদীকে বোঝানো হয়, ঠিক আছে না? পৃথিবীর প্রত্যেকটা সিটির দুইটা নাম আছে, যেমন ধরেন ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, দিনাজপুর, সে ফর এক্সাম্পল। আর একটা হচ্ছে কমন নাম। তাহলে প্রত্যেকটা কমন নামের দুইটা নাম, একটা হচ্ছে কমন নাম আর একটা হচ্ছে স্পেসিফিক বা প্রপার নাম। তারপর দেখেন কান্ট্রিরও কিন্তু দুইটা নাম, একটা হচ্ছে ধরেন এই যে বাংলাদেশ, ইন্ডিয়া, তাই না, শ্রীলঙ্কা, মালদ্বীপ। আর একটা হচ্ছে কমন নাম যেটা দিয়ে সবাই চিনে। একটু বলেন তো কমন নাউনের ব্যাপারটা কেমন লাগলো? 400 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সবাই একটু শেয়ার মেনশন করে দিলে আরো বেড়ে যাবে, কিন্তু আমাদের স্টুডেন্ট কিন্তু আজকে আরো বেশি হওয়ার কথা।
আর পার্টিসিপেন্ট বেশি হইলে কিন্তু আমরা রেগুলার ক্লাস নেব। কথা মানে কথা, বুঝছেন না? কথা দিছি মানে দিছি। এই সকালবেলা আমরা এমনিতে কাজ করে ঘুমাইতে ঘুমাইতে 3টা-4টা বেজে যায়, তারপর সকাল 6টা উঠে ক্লাস করানো, দিস ইজ ভেরি টাফ। কিন্তু আপনারা যদি একটু সিরিয়াস থাকেন ইনশাল্লাহ, তাহলে কিন্তু আমরা রেগুলার ক্লাস নেবো ইনশাল্লাহ। এই জন্য আমরা চাই আরো পার্টিসিপেন্ট হোক, ঠিক আছে ইনশাল্লাহ। 1K হয়ে যায় না বলেন? সবাই শেয়ার করে দিলে 1000 হয়ে যায় কিন্তু, তাই না ইনশাল্লাহ? এই হচ্ছে ব্যাপার। তো কেমন লাগলো একটু জানাবেন। কমন নাউনের এই ব্যাপারটা কেমন লেগেছে একটু জানাবেন, এবং আপনি চাইলে কিন্তু এটা আপনি মিলাই দেখতে পারেন, ঠিক আছে ইনশাল্লাহ। বেশিরভাগ ক্ষেত্রে এই সূত্রটা মিলে যাবে ইনশাল্লাহ। তাহলে কমন নাউন ক্লিয়ার। তারপর আমরা চলে এলাম ভাইয়া কালেকটিভ নাউন। কালেকটিভ মানে কি বলেন তো? কালেকটিভ মানেই হচ্ছে সমষ্টিবাচক। আসলে এর নামের মধ্যেই হচ্ছে এর সংজ্ঞা লুকায়িত আছে। কালেকটিভ মানে হচ্ছে সমষ্টিবাচক, তার মানে কয়েকজন মানুষের সমষ্টি, কয়েকটা গবাদি পশুর সমষ্টি, কয়েকজন সৈন্যের সমষ্টি। হ্যাঁ, এক্স্যাক্টলি এরকম কিছু একটা হবে, তাই না? তাহলে ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশুর সমষ্টি, জুরি মানে বিচারকদের সমষ্টি, আর্মি মানে সৈন্যদের সমষ্টি, সোলজারদের সমষ্টি, নেভি মানে হচ্ছে নৌবাহিনীর সদস্যদের সমষ্টি। সো এইভাবে কিন্তু আপনি চাইলে কালেকটিভ নাউনটাকে সহজেই চিনে ফেলতে পারেন। যখনই দেখবেন যে কয়েকটা এন্টিটি মিলে একটা কাজ করতেছে, তখন সেটা হয়ে যাবে কালেকটিভ নাউন। এটা চিনবো আশা করি ইনশাল্লাহ। ম্যাটেরিয়াল, আমি যদি সহজ করে বলি, ম্যাটেরিয়াল বলতে আসলে সেই নাউনটাকে বোঝানো হয় যেটা দিয়ে কোনো কিছু বানানো হয়, প্রডিউস করা হয়, উৎপাদন করা হয়। যেমন ধরেন গোল্ড কিন্তু সরাসরি ব্যবহার করা যায় না। আপনি চাইলেই গোল্ড এখন অবশ্যই করা যায়, তো সরাসরি ব্যবহার করা যায় না। গোল্ডকে হয় আংটি বানাইতে হবে, নাহলে নাকের জিনিস, কানের জিনিস। ও কানের তো জিনিস না, মানে নাকের ফুল নাকি কানের জিনিস, নাকি কানের দুল নাকের ফুল, আচ্ছা এরকম কিছু বানাইতে হবে। রাইসকে আপনি সরাসরি খেতে পারবেন না, অবশ্যই আপনাকে এটা ভাত রান্না করতে হবে, নাহলে খিচুড়ি রান্না করতে, কিছু না কিছু করতে হবে। ওয়াটারকে আপনি সরাসরি খাওয়া যায় এটা, তবে ওয়াটার দিয়ে বেশিরভাগ সময় মানে হচ্ছে ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করা হয়। ভাত রান্না করার জন্য ওয়াটার লাগে, তরকারি রান্না করার জন্য ওয়াটার লাগে, পায়েস রান্না করার জন্য, মানে বেশিরভাগ সময় ওয়াটার ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করা হয়। তবে এটা একটা নাউন যেটাকে সরাসরিও খাওয়া যায়। এবং মিল্ক দিয়ে বেশিরভাগ সময় মিষ্টি বানানো হয়, পনির বানানো হয়, দই বানানো হয়, তাই না? মাখন বানানো হয়, ঘি বানানো হয়, অনেক কিছু। তবে দুধও চাইলে সরাসরি খাওয়া যায়। যাই হোক, যেহেতু এগুলি দিয়ে ম্যাটেরিয়াল মানে অন্য বস্তু উৎপাদনের ক্ষেত্রে বা প্রডিউস করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, এই জন্য এদেরকে ম্যাটেরিয়াল নাউন বলা হয়। তাহলে জাস্ট সহজ করে এটা মনে রাখতে পারেন যে যেই নাউনটা দিয়ে কোনো কিছু প্রডিউস করা হয়, বানানো হয়, সেটাকে ম্যাটেরিয়াল নাউন বলা হয়। ক্লিয়ার? মাশাআল্লাহ, ক্লিয়ার। তারপর একটু খেয়াল করে দেখেন অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে আসলে বোঝায় যেই নাউনটাকে আসলে ধরা ছোঁয়া যায় না। এইটা একটা ক্রাইটেরিয়া, ধরা ছোঁয়া যায় না, জাস্ট ফিল করা যায়। আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে যেটা হচ্ছে আপনার কি বলে এটাকে, ওই কাজের নাম, গুণের নাম, এরকম নাম বুঝাইলে, মানে কোন একটা কাজের নাম। যেমন ধরেন মানে ওয়াক, আমি হাঁটি। এই কাজটার নাম হচ্ছে ওয়াকিং। কাজটার নাম হচ্ছে ওয়াকিং। সো এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে সুইম মানে সাঁতার কাটা, এই কাজের নাম হচ্ছে সুইপিং। স্লিপ একটা কাজ, এই কাজের নামটা হচ্ছে স্লিপিং। সো ওয়াকিং, স্লিপিং, রিডিং, এই ধরনের নাউনগুলি হচ্ছে এগুলি হচ্ছে কাজের নাম। এগুলিকে ধরা, আপনি চাইলে হাঁটাকে ধরতে পারবেন, হাসাকে ধরতে পারবেন, সাঁতার কাটাকে ধরতে পারবেন না। সেগুলি অ্যাবস্ট্রাক্ট নাউন। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে অনেস্টি, সততা। আপনি কি সততাকে টাচ করতে পারবেন না? জাস্ট ইউ ক্যান ফিল যে লোকটা সৎ, কাজে কর্মে প্রকাশ পায়। হ্যাপিনেস আপনি চাইলে কিন্তু ধরতে পারবেন না, টাচ করতে পারবেন না, বাট ইউ ক্যান ফিল ইউ আর হ্যাপি, আপনি সুখে আছেন। উইজডম মানে প্রজ্ঞা, জ্ঞানী, এটাকে চাইলে টাচ করতে পারবেন না, বাট ইউ ক্যান ফিল লোকটা জ্ঞানী। ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, এটাকে চাইলে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, কিন্তু ফিল করা যাবে যে উই লাভ ইচ আদার, বা আমরা একে অপরের বন্ধু। তো আমাকে একটু জানাবেন এই 5টা নাউন মোটামুটি ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয় তাহলে 5 and লিখবেন কমেন্ট, একটু দ্রুত। আমি প্রচুর কমেন্ট ভালোবাসি, প্রচুর রেসপন্স ভালোবাসি, তো একটু দ্রুত আমাকে লিখবেন। আমাকে একটু দ্রুত কমেন্টে জানাবেন সুপার ক্লিয়ার কিনা। শুধু ক্লিয়ার হইলে হবে না, সুপার ক্লিয়ার কিনা। হ্যাঁ, যদি সুপার ক্লিয়ার হয় আলহামদুলিল্লাহ, তাহলে 5 and লিখে দেবেন, মানে 5টা নাউন ক্লিয়ার। আমি দেখতে পাচ্ছি এখানটাতে অনেক ভাই বোন আছে যারা আমার পেইড ব্যাচের। আলহামদুলিল্লাহ, লতিফা পপিকে আমি আগে থেকেই চিনি, আমার পেইড ব্যাচের স্টুডেন্ট। করুণা আমার পেইড ব্যাচের, ইসরাতি বা আমাদের পেইড ব্যাচের। আমাদের অনেক ভাই বোন আছে এখানটাতে পেইড ব্যাচের। আমাদের পেইড ব্যাচের ভাই বোনরাও যদি ক্লাস শেয়ার করে দেয়, তাহলে কিন্তু অনেক ভাই বোন ক্লাসটা করার সুযোগ পেয়ে যান। এই জন্য আমাদের পেইড ব্যাচের ভাই বোনদের প্রতি আরো, যারা চিনে না তারা হয়তো কথা রাখবে না, কিন্তু পেইড ব্যাচের ভাই বোনরা তো কথা রাখা উচিত, তাই না? প্রচুর শেয়ার মেনশন করে দেন ইনশাআল্লাহ। আর ক্লাস কেমন লাগতেছে? আস্তে আস্তে আরো জোশ হবে ইনশাআল্লাহ। সামনে আমাদের আরো অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু আমরা পড়বো। সো আমরা ডিটেলসে চলে যাচ্ছি, খেয়াল করেন। আমি বলছিলাম কিন্তু যে বেসিক থেকে অ্যাডভান্স পড়াবো। সো আমরা এখন আরো ডিটেলসে চলে যাচ্ছি। দেখেন
প্রপার নাউনের একটু ডিটেলস আলোচনা করি। ক্যাপিটাল লেটার খচিত একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান সরি ইত্যাদির নিজস্ব নামকে প্রপার নাউন বলা হয়। যেমন ধরেন বাংলাদেশ একটা প্রপার জায়গার নাম। বাংলাদেশ কিন্তু পৃথিবীর সব জায়গার নাম না, একটা প্রপার জায়গার নাম বা একটা নির্দিষ্ট 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 জায়গার নাম। ঠিক আছে, তারপর একটু খেয়াল করে দেখেন হাইলাইটস। তারপরে করিম একটা নির্দিষ্ট ব্যক্তির নাম, এই যে বলাই হয়েছে ব্যক্তির নাম হইতে পারে, সেটাই যে ব্যক্তির নাম হইতে পারে। আচ্ছা, তারপরে রবীন্দ্রনাথ একজন ব্যক্তির নাম, ঢাকা একটা নির্দিষ্ট জায়গার নাম, দা পদ্মা একটা নদীর নাম, রোম একটা সাম্রাজ্যের নাম, আফ্রিকা, ঠিক আছে না, নিউ ইয়ার এটসেট্রা। সাধারণত খেয়াল করে দেখেন এই যে এখানটাতে একটা নোটা বেনু দেওয়া আছে বা নোট দেওয়া আছে। সাধারণত প্রপার নাউনের পূর্বে দা বসে না, কিন্তু নদী, সাগর, উপসাগর, মহাসাগর, সংবাদপত্র, জাহাজ, এরোপ্লেন, ট্রেন, বিখ্যাত অট্টালিকা, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি, ধর্মগ্রন্থ, দিক ইত্যাদির নাম প্রপার নাউন হলেও এদের পূর্বে দা বসে দা বসে দা বসে। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, চাইলে খাতায় লিখতে পারেন। এবং আমি তো সবসময় আপনাদেরকে এই পরামর্শ দিই অথবা এই অনুরোধ করি যে অবশ্যই অবশ্যই খাতায় লিখবেন, লিখলে মনে থাকে, লিখলে মনে থাকে। ঠিক আছে ইনশাল্লাহ। আমি দুই একটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরেন দ্য প্যাসিফিক ওশেন, আমি সাগরের নাম বললাম। তারপরে ধরেন দ্য নিউজ ডেইলি স্টার, ডেইলি স্টার কিন্তু প্রপার নাউন, কিন্তু তবুও তার পূর্বে দা বসেছে, দ্য ডেইলি স্টার, দ্য বাংলাদেশ প্রতিদিন, ঠিক আছে না। তারপরে কি হয়েছে, দ্য টাইটানিক হইতে পারে। তারপরে হচ্ছে বিখ্যাত অট্টালিকার নাম বা পর্বতমালার নাম, দ্বীপপুঞ্জের নাম, মরুভূমির নাম, অথবা দা ধরেন কোরআন, বাইবেল, দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, এরকম যে নামগুলো রয়েছে তাদের পূর্বে প্রপার নাউন হলেও দা বসে, এটা একটু মাথায় রাখবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। পরের প্রশ্ন, দ্য ইউনাইটেড স্টেট। কমন নাউন, যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম না বুঝিয়ে এক জাতীয় সকলকেই বোঝায় তাদেরকে কমন নাউন বলা হয়। সংখ্যায় একের অধিক বলে এদেরকে গণনা করা যায়। যেমন ম্যান, এই যে দেখেন প্রত্যেকটা মানুষের দুইটা নাম আছে, ঠিক আছে না। যদি ছেলে হয় তাহলে ধরেন কথার কথা এই সুমন, আর যদি মেয়ে হয় তাহলে ধরেন সুমনা। তাহলে দেখেন প্রত্যেকটা নাউনের মানে ম্যানের কিন্তু দুইটা নাম, একটা হচ্ছে কমন নাম, একটা হচ্ছে প্রপার নাম। বয়ের কিন্তু দুইটা নাম থাকে, গার্লের কিন্তু দুইটা নাম থাকে, স্টুডেন্টের দুইটা নাম, টিচারের প্রত্যেকটা টিচারের দুইটা নাম, তাই না, সাইদুল স্যার, মামিনুল স্যার। আবার একটা কমন নাম হচ্ছে টিচার। ডক্টরের কিন্তু দুইটা নাম থাকবে। আমরা কয়েকদিন আগে একজন ডাক্তার দেখিয়েছিলাম, তার নাম ছিল লাবণী আক্তার অথবা নাজমা আক্তার, ঠিক আছে না। বইয়ের নাম থাকে কিন্তু বাংলা, ইংলিশ। ভাই বোঝা যাচ্ছে কিনা একটু জানাবেন, ক্লাস কি বুঝতেছি কিনা আল্লাহর রহমতে? ভাই ক্লাস বুঝতেছি না, একটু জানাবেন। আচ্ছা, সবাই ক্লাস লিখতেছে, গুড, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কালেকটিভ নাউন, যে সকল নাউন দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তু, সমষ্টিকে বোঝায় তাদেরকে কালেকটিভ নাউন বলে। অর্থাৎ কিছু কমন নাউনের সমষ্টিকে কালেকটিভ নাউন বলে। যেমন ধরেন আর্মি, সেনাবাহিনীর সদস্য মানে সোলজারদের সমষ্টি, অডিয়েন্স মানে শ্রোতা মণ্ডলী, তাই না। ক্যাচেল, এখান থেকে কিন্তু পরীক্ষায় আসছে, একটু পরে আমি প্রমাণ দিব আপনাদেরকে যে এইখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে, জাস্ট একটু দেখে রাখেন এগুলি। ক্রাউড, ক্লাস, ক্লার্জি, তারপর হচ্ছে ক্লার্জি মানে যাজক মণ্ডলী, কমিটি মানে কয়েকজন সদস্য মিলে একজন কমিটি হয়, গ্রুপ কয়েকজন মানুষ মিলে একটা গ্রুপ হয়, ফ্যামিলি কয়েকজন সদস্য মিলে একটা ফ্যামিলি হয়, ফ্লক মানে যাক, ফ্লিট মানে রণতরী, জুরি মানে বিচারক মণ্ডলী, হার্ড মানে পাল, মেজরিটি, মাইনরিটি, নেশন, মুভ, নাভি, পার্লামেন্ট, পিপল, পাবলিক, টিম। একটু মাথায় রাখবেন এগুলি, খাতায় লিখবেন, কমেন্টে লিখবেন, লিখলে মনে থাকে। এখন দেখেন আমি আচ্ছা কালেকটিভ নাউন, আচ্ছা এটা আমরা পড়লাম। এই যে দেখেন পরীক্ষা আসছে, কতবার আসছে আমি বলছিলাম যে আপনাদের প্রমাণ দেখাবো, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। আমি যে বিষয়গুলি পড়াবো প্রত্যেকটা রেফারেন্স সহ পড়াবো এবং বিগত বছরে যে পরীক্ষায় আসছে সেটা সহ দেখাবো। এই জন্য ক্লাসটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত করতে হবে। আপনি যদি মানে পুরোটা না করেন তাহলে আপনি অনেক কিছু মিস করবেন, কারণ সামনে আমরা অনেক গুরুত্বপূর্ণ জিনিস পড়াবো ইনশাল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এই দেখেন ক্যাটল, এই শব্দটা কতবার আসছে খেয়াল করেন। 10ম BCS-এ আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, তারপরে এই প্রাইমারি পরীক্ষা আসছে 13 সালে, ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে। কত জায়গার নাম বলবো বলেন, আমি অনেকবার আসছে এই পর্যন্ত। এই যে প্রাইমারিতে 19 সালেও আসছে এটা। তো ক্যাটেল কি আমরা জানি, ক্যাটেল মানে গবাদি পশুর সমষ্টি, গবাদি পশুর সমষ্টি। স্যার সমষ্টি মানে কালেকটিভ, সমষ্টি মানে কালেকটিভ নাউন। আনসার হবে সি। এই যে দেখেন দ্য ওয়ার্ড আর্মি ইজ আ, কামাল ডিড নট জয়েন দ্য আর্মি, অর্থাৎ এখানে আর্মি কি হবে এটাও আসছে। কয়বার আসছে দেখেন, চলচ্চিত্র প্রকাশনী দপ্তরে 19 সালে আসছে এবং প্রাইমারি পরীক্ষা আসছে 19 সালে। তার মানে খেয়াল করেছেন নাউন থেকে দুইটা, কালেকটিভ নাউন থেকে দুইটা প্রশ্ন চলে আসছে 19 সালে প্রাইমারিতে, মানে গত বছর। তাহলে নিঃসন্দেহে আর্মি কি হবে,
কালেকটিভ নাউন। ও আরো আসছে দেখছেন, দ্য ক্রাউড ওয়াজ ভেরি বিগ, দ্য পুলিশ ডিসপ্রেড দ্য ক্রাউড। এখানে ক্রাউড শব্দটি কি? ক্রাউড মানে জনতার ভিড়। ক্রাউড মানে কি ভাই? জনতার ভিড়, ভিড়। তাহলে একজন মানুষে তো আর ভিড় হয় না, মিনিমাম 8-10 জন 20-30 জন 50 জন মানুষ হলে ভিড় হয়। তার মানে একজনের বেশি হলেই সেটা কালেকটিভ নাউন হয়ে যায়। প্রাথমিক প্রধান শিক্ষক, এই যে 9 সালে আসছিল প্রাইমারিতে, তার মানে প্রাইমারিতে প্রচুর আসতেছে এখান থেকে, তো নিঃসন্দেহে এটা হবে কালেকটিভ নাউন। কি হবে ভাইয়া? কালেকটিভ নাউন। ওকে, আচ্ছা এখন চলেন আমরা ম্যাটেরিয়াল নাউনটা দেখবো। যে সকল নাউন দ্বারা কোনো পদার্থের পৃথিবীতে বিদ্যমান সম্পূর্ণ অস্তিত্বকে অবিভাজ্যভাবে বোঝায় এবং যাদেরকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায়, তাদেরকে ম্যাটেরিয়াল নাউন বলে। খুবই মজার একটা কিন্তু ক্রাইটেরিয়া এখানটাতে আমরা দেখতেছি। গণনা করতে পারবেন না, আপনি চাইলেই গণনা করতে পারবেন না, কিন্তু আসলে চাইলে পরিমাণ করতে পারবেন। যেমন চাইলেই কিন্তু আপনি ডায়মন্ড গণনা করতে পারবেন না, বাট ওজন দিতে পারবেন। স্বর্ণ গণনা করতে পারবেন না, কিন্তু ওজন দিতে পারবেন। 16 আনা, 4 আনা, 2 আনা, 1 রতি, এরকম। আয়রন, ওয়াটার আপনি ওজন দিতে পারবেন। ওয়েল, তেল গোনা যাবে? রাইস গোনা যাবে? পেপার গলতে পারবেন না, মিল্ক গলতে পারবেন না, সল্ট গলতে পারবেন না, বাট এগুলিকে চাইলেই আপনি ওজন দিতে পারবেন। ঠিক আছে না ইনশাল্লাহ? এটা হচ্ছে মাথায় রাখবেন। আবার যে ম্যাটেরিয়াল বা পদার্থ দ্বারা কোনো জিনিস গঠিত হয় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। এটা আমরা আগেই বলছিলাম, যেটা দিয়ে কোনো কিছু বানানো হয়। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন বস্তুতে উক্ত ম্যাটেরিয়াল অপরিবর্তিত থাকলে এবং উৎপন্ন বস্তুটির গণনা করা গেলে তা কমন নাউন হবে। যেমন দিস রিং ইজ মেড অফ গোল্ড। রিং এর ওপর রিং এর উপাদান গোল্ড অপরিবর্তিত থাকে, তাই গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। খুবই মজার একটা ব্যাপার, খেয়াল করেছেন? অর্থাৎ কোনো কিছু যদি আপনি বানানোর পর ম্যাটেরিয়ালটা যদি বোঝা যায়, ম্যাটেরিয়ালটা আমি আবার বলি, আপনি ধরেন কাঠ দিয়া বাঁশ দিয়া ধরেন হচ্ছে আপনি চেয়ার বানাইলেন, বাঁশ না, কাঠ দিয়ে চেয়ার বানাইলেন, অথবা বাঁশ দিয়ে কাগজ বানাইলেন। সো ম্যাটেরিয়ালটা যদি বোঝা যায় দেখলে, তখন সেটা কি হয়ে যায়? এই যে এটা কি হয়ে যাবে? গোল্ডটা হয়ে যাবে ম্যাটেরিয়াল নাউন, গোল্ডটা হয়ে যাবে ম্যাটেরিয়াল নাউন। আর বস্তুটি গণনা করা গেলে তা হয়ে যাবে কমন নাউন। ঠিক আছে ইনশাল্লাহ? ওকে, আচ্ছা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা তো আমরা আগেই দেখলাম। যে নাউন দ্বারা দোষ, গুণ, অবস্থা ও কাজের নাম বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অনেস্টি, হ্যাপিনেস, উইজডম, ফ্রেন্ডশিপ, ওয়াকিং, এরা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন অফ মাল্টিটিউড, এখান থেকে পরীক্ষায় প্রচুর প্রচুর প্রশ্ন আসে, এটা একটু খেয়াল করতে হবে প্লিজ। একটু মনোযোগ দেওয়ার জন্য আমি অনুরোধ করছি, একটু মনোযোগ দিতে হবে, মেহেরবানি করে একটু মনোযোগ দিতে হবে, একটু মনোযোগ দিতে হবে। সেটা হচ্ছে বলা হচ্ছে কালেকটিভ নাউন যদি একটা সিঙ্গেল এন্টিটি হিসেবে কাজ করে, মানে সবাই যদি একমত হয়ে কাজ করে, তখন তাদের সাথে ভার্ব সিঙ্গুলার হয়, প্রোনাউনও সিঙ্গুলার হয়। যেমন দ্য জুরি ইজ অথবা ওয়াজ আনঅ্যানিমাস মানে একমত, আর অ্যানিমাস মানে হচ্ছে ধরেন একমত। ইন ইটস ডিসিশন, তাহলে খেয়াল করে দেখেন জুরিরা সবাই একমত, সবাই একমত, এই যে একমত, সবাই একমত, এই জন্য তাদের সাথে ভার্বটাও সিঙ্গুলার, তাদের সাথে প্রোনাউনটাও সিঙ্গুলার হয়েছে। আমি আর সহজ করে উদাহরণ দিই। ধরেন 10 জন বিচারক মিলে একটা চোরকে রায় দিল, মানে চোরটা হচ্ছে কি চুরি করতে গিয়ে মার্ডার করে ফেলছে, তাহলে তার সে বিরাট অপরাধী। একটা হচ্ছে চুরি করছে, আবার ধরেন কথা কথা দর্শন করছে, আবার সে মার্ডারও করে ফেলছে, তাহলে 3টা অপরাধ তার। তো এই 3টা অপরাধের কারণে বিচারকরা তাকে সিদ্ধান্ত নিলে, সবাই সিদ্ধান্ত নিল তাকে ফাঁসি দেওয়া হবে। তাহলে সিদ্ধান্ত কয়টা? সবাই কয়টা মত? একটা মত। তাকে কি দিবে? ফাঁসি। খুব খেয়াল করবেন, হ্যাঁ, একটা মত, সবাই একমত হয়ে গেছে, তাকে ফাঁসি দিবে। আর আমরা জানি পৃথিবীতে যেই জিনিস একটা তার সাথে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। যেই জিনিস পৃথিবীতে একটা তার সাথে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। যেহেতু সবাই একমত, তাই তাদের সাথে ভার্বটা সিঙ্গুলার হবে। এই যে দ্য জুরি ইজ একমত, আনঅ্যানিমাস মানে একমত, ইন ইটস ডিসিশন, তখন তাদের সাথে প্রোনাউনটাও সিঙ্গুলার হবে। আবার একটু খেয়াল করে দেখেন, দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স, বলা হচ্ছে 10 জন বিচারক যেহেতু এই চোরটা চুরি করছে, সে আবার দর্শন করছে, মার্ডারও করছে, তাহলে 3টা অপরাধ। একজন বিচারক রায় দিচ্ছে তার ফাঁসি হোক, একজন বলতেছে তার যাবজ্জীবন কারাদণ্ড হোক, একজন বলতেছে তার 10 লাখ টাকা জরিমানা সহ যাবজ্জীবন কারাদণ্ড, আরেকজন বলতেছে তার 10 লাখ টাকা জরিমানা সহ ফাঁসি। এই যে রায়, ভিন্ন ভিন্ন রায় দিচ্ছে, কয়টা? 4টা-5টা অপিনিয়ন হয়ে গেল। তাহলে আপনারা একটু খেয়াল করে দেখেন, যেই জিনিস একটার বেশি, তাহলে তার সাথে ভার্বটা কি হয়? প্লুরাল হয়। এখানে ধরেন সবাই মিলে 4টা-5টা মতামত দিল, অথবা 10 জন মিলে 10টা মতামত দিল, তাহলে মতামত যদি 4-5টা হয়, তাহলে যেই জিনিস একটার বেশি তার সাথে ভার্বটা কি হয়? প্লুরাল হয়। তাদের সাথে প্রোনাউনটাও কি হবে? প্লুরাল হবে। দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স, বিচারক মন্ডলীগুলো বা বিচারক মন্ডলীরা তাদের অপিনিয়নে কি ছিল? ভিন্ন ছিল, মানে ভিন্ন ভিন্ন মত দিছে। বা এটা ক্লিয়ার কিনা একটু জানাইতে হবে। এটা আমি জানি যে অনেক ভাই বোনের কিন্তু এটাতে প্যাচ লাগে, আমাকে একটু সবাই বলতে হবে, হ্যাঁ, সবাই কমেন্ট করে জানাইতে হবে।
সবাই কমেন্ট করে জানাইতে হবে, সবাই কমেন্ট করে জানাইতে হবে সুপার ক্লিয়ার কিনা। শুধু ক্লিয়ার হইলে হবে না, সুপার ক্লিয়ার কিনা এবং কেমন লাগলো, এই উদাহরণগুলো কেমন লাগলো খেয়াল করছেন। খুব সহজ করে কিন্তু উদাহরণ দিয়ে বোঝানোর ট্রাই করলাম। সবাই একমত মানে ভার্ব সিঙ্গুলার, প্রোনাউন সিঙ্গুলার। সবাই ভিন্ন ভিন্ন মত মানে অনেক মত মানে ভার্ব প্লুরাল হবে, এটাই স্বাভাবিক, এবং নাউনটাও প্রোনাউনও প্লুরাল হবে। ক্লিয়ার কিনা একটু জানাবেন, কেমন লাগলো, লজিকটা কেমন লাগলো একটু জানাইতে হবে। মাশাআল্লাহ, সবাই বলছেন ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সামনে যাই, সবার ক্লিয়ার হইলে খুব ভালো লাগে। এখন আমরা আজকের ক্লাসের সবচাইতে গুরুত্বপূর্ণ পার্টে চলে এসেছি, যেখান থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে, আইডেন্টিফিকেশন অফ নাউন, অর্থাৎ নাউন চেনার উপায়। একটা বাক্যে নাউন কোথায় কোথায় বসে সেটা আমি আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ। সাধারণত বইতে 5-7টা রুলস দেওয়া আছে, নাউন কোথায় কোথায় থাকে সেটা বের করার 5-7টা উপায় দেওয়া আছে, কিন্তু আমি আজকে পড়াবো নাউন চেনার আপনাদেরকে 14টা উপায়। কয়টা ভাইয়া? আবার বলি, সাধারণত বইতে 5-7টা দেওয়া থাকে, কিন্তু আমি আপনাদের কাছে 14টা উপায় দেখাই দিব, যেই ওয়েগুলি যদি আপনি মনে রাখেন তাহলে যেখানে নাউন থাকুক, পৃথিবীর যেখানে নাউন থাকুক, আপনি বুঝে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, কথা ঠিক? শান্ত খন্দকার বয়ান দিয়ে মাঝে মধ্যে ঘুম ধরতেছে, তাই না? আচ্ছা, এখন একটা ব্যাপার হচ্ছে, আইডেন্টিফিকেশন অফ নাউন মানে হচ্ছে নাউন চেনার উপায়। আর নাউন চেনার দুইটা উপায় আছে, একটা হচ্ছে ফরমেশন দেখে আর একটা হচ্ছে পজিশন দেখে। তো দুইটা থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসছে, ফরমেশন থেকেও আসে, আবার হচ্ছে পজিশন থেকেও আসে। সো আমরা ফরমেশন দেখে নাউন কিভাবে চিনি সেটা একটু খেয়াল করি। ফরমেশন অফ নাউন, একটি ওয়ার্ড দেওয়া থাকলে ফরমেশন দেখে পার্ট অফ স্পিচ নির্ণয় করা 100% সেফ। এই কথাটা হয় খাতায় লিখতে হবে, না হয় স্ক্রিনশট দিতে হবে, কিন্তু লিখতে হবে, এবং লেখা শেষে আমাকে কমেন্টে ডি লিখতে হবে যে ভাই লিখছি, কারণ কথাটার ওজন অনেক বেশি। পৃথিবীর কোনো বইতে এই কথাটা নাই, আমার কথা বুঝছেন? পৃথিবীর কোনো বইতে এই কথাটা নাই যে এই কথাটা এখন লিখলাম। এই জন্য আমি সবাইকে অনুরোধ করবো, হয় কথাটা খাতায় লিখতে হবে, না হয় কথাটা কি বলে স্ক্রিনশট দিয়ে রাখতে হবে। তবে খাতায় লিখলে আমি খুশি হব, এবং লেখা শেষে সবাই ডি লিখেন, ডি মানে ডান, দ্রুত দ্রুত সবাই খাতায় লিখতে হবে, একজনের জন্য মিস না হয়। যে মিস করবেন সে পস্তাবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? আমি চাই আপনাদের সবার ইংরেজি শেখা হোক, সবার ভালো একটা চাকরি হোক, এবং আমার আর মামিনুল স্যারের এই উদ্যোগ তখনই সফল হবে যখন আপনারা প্রচুর নোট করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? নোট করলে মনে থাকবে, মনে থাকলে পরীক্ষায় ভালো করতে পারবেন, নাইলে হুদাই ক্লাস করে লাভ নাই, ঠিক আছে ভাই বোন? আমার রাগ করবেন না প্লিজ, সবাই লিখবেন প্লিজ, আমি সময় দিলাম। তাহলে এই কথাটা পৃথিবীর কোনো বইতে নাই। কি লিখলাম দেখেন, ফরমেশন মানে হচ্ছে গঠন, গঠন আমি আরো সহজ করে বলি চেহারা। ফরমেশন বলতে আসলে চেহারা দেখে নাউন নির্ণয়, অর্থাৎ একটা ওয়ার্ড দেখে আপনি বলে দিবেন এটা কি নাউন নাকি প্রোনাউন। যেমন ধরেন পিওর, কথার কথা, এই পিওর শব্দটা কি, মানে এই চেহারাটা দেখে আপনাকে বলতে হবে, কোনো সূত্র টুত্র কিচ্ছু নাই। তো চেহারা দেখে নাউন নির্ণয় করাটাকে বলা হয় ফরমেশন অফ নাউন, এবং এটা ততক্ষণ পর্যন্ত সেফ, ফরমেশন দেখে নাউন নির্ণয় করা ততক্ষণ পর্যন্ত সেফ যখন একটা ওয়ার্ড দেওয়া থাকবে। কয়টা? একটা ওয়ার্ড দেওয়া থাকবে। ভাইয়া বুঝতেছি না, আচ্ছা ক্লিয়ার করতেছি, দাঁড়ান। এই যে দেখেন, এখানটাতে দুইটা বাক্য রয়েছে এবং আলাদা আলাদাভাবে দুইটা উদাহরণ দেওয়া হয়েছে, খেয়াল করবেন, খুব খেয়াল করতে হবে, মনোযোগ প্লিজ, খুব মনোযোগ। যদি এইটা বুঝতে পারেন, এই টাইপের হাজার হাজার প্রশ্ন আপনি সলভ করতে পারবেন, খুব মনোযোগ প্লিজ। এই দেখেন কি বলা হচ্ছে, ইনফরমেশন কোন পার্টস অফ স্পিচ। এই যে বলছিলাম না, যদি একটা ওয়ার্ড দেওয়া থাকে তখন ফরমেশন দেখে নাউন নির্ণয় করা 100% সেফ। এই যে এটা হচ্ছে একটা ওয়ার্ড দেওয়া আছে। আবার একটু খেয়াল করে দেখেন, ইনফরমেশন টেকনোলজি মেক্স আওয়ার লাইফ ইজি, এখানে কিন্তু একটা ওয়ার্ড না, একটার বেশি ওয়ার্ড। তাহলে এখানে দেওয়া আছে শুধু একটা ওয়ার্ড, এবং একটা ওয়ার্ড দেওয়া থাকলে ফরমেশন দেখে নাউন নির্ণয় করা 100% সেফ। কিন্তু এখানে কিন্তু একটার বেশি ওয়ার্ড দেওয়া আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আর একটা বেশি ওয়ার্ড দেওয়া থাকলে ফরমেশন দেখে নাউন নির্ণয় করা 100% রিস্কি। বুঝেন নাই? ক্লিয়ার করতেছি। সো ইনফরমেশন কোন পার্টস অফ স্পিচ কে বলতে পারবেন? একটু কমেন্টে জানাইতে হবে, দেখি কে পারে। একটু দ্রুত দ্রুত কমেন্টে জানাইতে হবে, ইনফরমেশন কোন পার্টস অফ স্পিচ। ইয়েস, মোটামুটি সবাই বুঝে ফেলছেন যে ভাইয়া এখানে শন আছে, ইনফরমেশনের শেষে কি আছে ভাইয়া? শন আছে। আর কোনো ওয়ার্ডের শেষে শন থাকলে সেটা নাউন হয়, শন থাকলে কি হয়? নাউন হয়। সো নিঃসন্দেহে এই ওয়ার্ডটা নাউন, কোনো সন্দেহ নাই। কিন্তু জাতির কাছে প্রশ্ন হচ্ছে এটা কি, আমাকে বলতে হবে। এই 2 নম্বর বাক্যে ইনফরমেশন কি? দ্রুত। আমার যারা পেট বেসের স্টুডেন্ট তারা তো পেরে যাবেন, এটাই হচ্ছে ভয়। ভয় না, এটা অবশ্য খারাপ না, ভালো। কিন্তু যারা আমার পেট বেচেন না তারা কিন্তু এটা পারবেন বলে মনে হচ্ছে না। তবে পারতেও পারেন, হ্যাঁ, তবে না পারার সম্ভাবনা অনেক বেশি। অনেক বেশি মানে ধরেন 100-তে 95% স্টুডেন্ট ভুল করে এটা। আচ্ছা দেখছেন, আপনারা একটু কমেন্ট দেখেন, বেশিরভাগ ভাই বোন কিন্তু বলতেছে ভাই নাউন নাউন নাউন। বুঝতেছেন কেমনে বিপদে পড়ে? এইভাবে কিন্তু পরীক্ষার প্রশ্ন চলে আসে এবং বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু পারে না।
আলহামদুলিল্লাহ 473 জন আমাদের সাথে ক্লাস করতেছে আলহামদুলিল্লাহ। এই 473 জন ভাই বোন শেয়ার করে দিলে তো 1000 হয়ে যায় লাইভে, তাই না? আর পার্টিসিপেন্ট বেশি থাকলে কিন্তু আমরা রেগুলার ক্লাস নেব ইনশাআল্লাহ। সো একটু খেয়াল করে দেখবেন এখানটাতে এই শব্দটা নাউন, এটাতে কোনো সন্দেহ নাই, কারণ এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে আর আমরা একটা ওয়ার্ড দেওয়া থাকলে চেহারাটা দেখে নাউন নির্ণয় করে ফেলবো। কিন্তু এখানে যেহেতু একটার বেশি ওয়ার্ড দেওয়া আছে, একটার বেশি ওয়ার্ড দেওয়া থাকলে ভুল করেও ফরমেশন দেখা যাবে না। অর্থাৎ এটা জন্মগতভাবে কি সেটা দেখার টাইম নেই। এটা জন্মগতভাবে নাউন, এটা আমরা সবাই জানি, কিন্তু এটা দেখার টাইম নেই এখন। কেন? কারণ এখন একটা বেশি ওয়ার্ড আছে, এখন দেখতে হবে পজিশন। কি দেখতে হবে? পজিশন বা অবস্থান। অর্থাৎ এই শব্দটা কোথায় বসে আছে, কোথায় বসছে একটু খেয়াল করে দেখেন। টেকনোলজি কি কে বলতে পারবেন? টেকনোলজি ওয়ার্ডটা কিন্তু একটা নাউন। সো আপনারা জানেন কিনা আমি জানি না, কিন্তু আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে টেকনোলজি শব্দটা নাউন, আবার ইনফরমেশন শব্দটাও নাউন। কিন্তু আপনারা এটা সবাই খাতায় লিখেন যে একটা নাউনের পূর্বে অসংখ্য অ্যাডজেক্টিভ হইতে পারে, একটা নাউনের পূর্বে অনেক অ্যাডজেক্টিভ হইতে পারে। ধরেন বয় একটা নাউন বা ছেলে একটা নাউন, এর পূর্বে অনেক অ্যাডজেক্টিভ হইতে পারে। ছেলেটা ভদ্র, সৎ, অমায়িক, কর্মঠ, পরিশ্রমী, অনেক অ্যাডজেক্টিভ হইতে পারে। কিন্তু ভুল করেও একটা নাউনের পূর্বে আরেকটা নাউন বসতে পারে না, পারে না, পারে না, হারাম। কি বললাম ভাইয়া? একটা নাউনের পূর্বে অসংখ্য অ্যাডজেক্টিভ হইতে পারে, কিন্তু ভুল করেও একটা নাউনের পূর্বে আরেকটা নাউন বসতে পারে না। যদি বসে তাহলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। যদিও জন্মগতভাবে ইনফরমেশন নাউন, কিন্তু এখানে সে নাউন না, এখানে সে অ্যাডজেক্টিভ। ভাই ক্লিয়ার কিনা একটু জানাবেন, বুঝছেন কিনা? ভাই ক্লিয়ার কিনা? আলহামদুলিল্লাহ 498 জন হয়ে গেছে। 500 বানাই ফেলেন না প্রিয় ভাই বোন আমার, ভালো হবে না ইনশাআল্লাহ? এই তো 504 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, 504 জন আলহামদুলিল্লাহ। সবাই একটু শেয়ার মেনশন করে দিলে দেখছেন, হ্যাঁ, একের লাঠি 10-এর বোঝা। তাহলে সবাই যদি আমরা একটু হেল্প করি তাহলে কিন্তু ব্যাপারটা ভালো হয়। এবং আমরা যেটা কথা দিয়েছি মানে দিয়েছি, কথা মানে কথা, ঠিক আছে ইনশাআল্লাহ? রেগুলার ইনশাআল্লাহ, রেগুলার মানে রেগুলার ইনশাআল্লাহ, রেগুলার লাইভে আসবো ইনশাআল্লাহ, যদি আপনাদের এরকম অ্যাক্টিভিটি থাকে। এবং যত টপিক আছে ইনশাআল্লাহ আপনাদের চাকরি পরীক্ষার জন্য সব টপিক একদম ভেঙে ভেঙে বুঝাই দিব ইনশাআল্লাহ, ঠিক আছে না প্রিয় ভাই বোন আমার? এই জন্য রেগুলার থাকতে হবে ইনশাআল্লাহ, কেমন? ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখেন তো কি হবে। I'm really sorry, আমি আসলে বেশ কয়েকদিন ধরে জ্বর, সর্দি, কাশিতে ভুগতেছি, এই জন্য আসলে আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছি। আমি সরি, আই এম রিয়েলি সরি। তাহলে এই ব্যাপারটা কিন্তু অনেক মজার, এবং এই ব্যাপারটা এত বেশি গুরুত্বপূর্ণ, যারা একটু মেধাবী বা চিন্তাশীল তারা কিন্তু বুঝতে পারবেন। এখানে নাউন, এখানে একসাথে সে অ্যাডজেক্টিভ হয়ে গেল। এইভাবে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে আর আমাদের স্টুডেন্টদেরকে আটকায় দেয়। কিন্তু আজকের পর কোনোদিন আপনাকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? তাই হচ্ছে ব্যাপার। আমরা আবার একটু ছোট্ট করে রিপিট করতেছি। একটা ওয়ার্ড দেওয়া থাকলে আমরা ফরমেশন দেখে নাউন নির্ণয় করে ফেলবো, 100% সেফ। কিন্তু একটা বেশি ওয়ার্ড দেওয়া থাকলে ভুল করে ফরমেশন দেখা যাবে না, ফরমেশন দেখলে বিপদে পড়বেন। যেমন অনেকে কিন্তু আনসার করছেন এটা নাউন ভাইয়া, কেন? এই যে শন আছে ভাইয়া, কোনো ওয়ার্ডের শেষে শন থাকলে নাউন হয়। আমিও বলি এটা জন্মগতভাবে নাউন, কিন্তু এখানে সে নাউন না, কারণ একটা নাউনের পূর্বে একটা নাউন বসতে পারে না। যদি বসে তাহলে সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়, ঠিক আছে ইনশাআল্লাহ? এই হচ্ছে ফ্যাক্ট। ওকে, তারপরে সামনে যাই আমরা, চলেন। তো ফরমেশন দেখে কিভাবে নাউন নির্ণয় করতে হয়? ইয়েস, এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে ফরমেশন দেখে নাউন নির্ণয় করার স্ট্রাকচার। কোনো ওয়ার্ডের শেষে ম্যান থাকলে নাউন হবে, যেমন অ্যাচিভমেন্ট, আর্গুমেন্ট, পানিশমেন্ট, ইকুইপমেন্ট। শন থাকলে নাউন হয়, একটু আগে আমরা আলোচনা করেছি, ট্রানজিশন, ইনফরমেশন, কনস্টিটিউশন, অ্যাকোমোডেশন, পারমিশন। ডম থাকলে নাউন। আমার সাথে সাথে একটু পড়বেন প্লিজ, পড়লে মনে থাকবে। সবাই একটু পড়েন, সবাই একটু পড়েন প্লিজ, আমার সাথে সাথে একটু পড়েন। ডম থাকলে নাউন হয়, সবাই বলেন প্লিজ। ডম থাকলে নাউন হয়, ফ্রিডম, কিংডম, উইজডম। ফ্রিডম, কিংডম, উইজডম। এল থাকলে সাধারণত নাউন হয় এবং অ্যাডজেক্টিভও হয়, কিন্তু আপনাকে এটা বিচক্ষণতার সাথে বুঝতে হবে। তাহলে রিভিউটাল, রিফিউজাল, প্রপোজাল বেশিরভাগ সময় নাউন হয়, ঠিক আছে ইনশাআল্লাহ? তারপরে রিমুভাল, অ্যারাইভাল। এই রিমুভাল শব্দটা কিন্তু আসছিল 2020 সালে প্রাইমারিতে। 2020 সালে না, সরি, 2022 সালে প্রাইমারির একটা পরীক্ষা হয়েছিল এপ্রিল মাসে, মনে আছে কারো? এই যে এই বছরের এপ্রিলে একটা পরীক্ষা হয়েছিল প্রাইমারিতে, সেখানে কিন্তু রিমুভাল শব্দটা চলে এসেছে। সো রিমুভাল একটা নাউন, মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো আমরা যেগুলি পড়াবো সেগুলি হচ্ছে রেফারেন্স দিয়ে পড়াবো, এবং যেগুলি পরীক্ষা আসার মতো সেগুলি পড়াবো, ঠিক আছে ইনশাল্লাহ? আন্দাগুন্দা পড়াবো না ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ? না, অসুস্থ থাকার পরও ক্লাস নিচ্ছি এই কারণে, কারণ কথা মানে কথা, যেহেতু কথা দিচ্ছি ক্লাস নিব মানে নিব, ঠিক আছে ইনশাল্লাহ? এই জন্য আসলে ক্লাস নিচ্ছি আর কি। সে অসুস্থ থাকি আর যাই থাকি, কথা মানে কথা, ঠিক আছে ইনশাল্লাহ? আমরা অনেক ডেডিকেটেড।
এই হচ্ছে ব্যাপার। সো তারপর একটু খেয়াল করে দেখেন, এএনস থাকলে বা ইএনসি থাকলে নাউন হয় মেইনটেনেন্স, অ্যাটেন্ডেন্স, অ্যাসুরেন্স, কোহিরেন্স, এমিনেন্স, কম্পিটেন্স। এএনটি মানে পিঁপড়া থাকলে নাউন হয় এচিভ, পার্টিসিপেন্ট। তারপর হচ্ছে ধরেন আইএসএম থাকলে নাউন হয় কমিউনিজম, অপটিমিজম, পেট্রিউজম। ইএস থাকলে নাউন হয় ইএসএস, সাকসেস, প্রোগ্রেস, পয়েটেস। এই হচ্ছে ব্যাপার। সো এইগুলি হচ্ছে আসলে ফরমেশন দেখে নাউন চিনা, এবং সেটা তখনই সেফ যখন একটা সিঙ্গেল ওয়ার্ড দেওয়া থাকবে পরীক্ষায়। কেমন? যেমন ধরেন অ্যাচিভমেন্ট কোন পার্টস অফ স্পিচ, সাকসেস কোন পার্টস অফ স্পিচ, রিমুভাল কোন পার্টস অফ স্পিচ, তখন আমরা নাউন আনসার করে চলে আসবো ইনশাআল্লাহ। কেমন? ওকে। আচ্ছা, পার্ট 2-তে আমাদের রয়েছে পজিশন অফ নাউন। একটা বেশি ওয়ার্ড দেওয়া থাকলে ভুল করে ফরমেশন দেখা যাবে না, তখন দেখতে হবে পজিশন। পজিশন মানে অবস্থান, কোথায় বসছে। ঠিক আছে না ইনশাআল্লাহ? ওকে, তাহলে ইনফরমেশন টেকনোলজি এটা আমরা আগে ব্যাখ্যা করেছি যে এই শব্দটাও নাউন এবং এটা হচ্ছে নাউন। আর নাউনের আগে নাউন বসতে পারে না, নাউনের আগে নাউন বসে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। আরেকটা উদাহরণ দিয়ে দেয়, যেমন ধরেন বিডি ইকোনমি, ইকোনমি মানে বাংলাদেশ ইকোনমি, তাহলে বাংলাদেশ কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেল। ভাই কথা বুঝতেছেন? জন্মগতভাবে বাংলাদেশ নাউন, কিন্তু এখানে সে নাউন না, কারণ এটাও যেহেতু নাউন, প্রথম নাউনটার জন্য অ্যাডজেক্টিভ হয়ে গেছে। ঠিক আছে ইনশাআল্লাহ? অথবা ধরেন বাংলাদেশ টিম, বাংলাদেশ টিম, তাহলে টিমও নাউন, বাংলাদেশও নাউন। তো দুইটা নাউন পাশাপাশি বসতে পারে না, বসলে প্রথমে অ্যাডজেক্টিভ হয়ে যায়। এই জন্য এখানটাতে এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। বাংলাদেশ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার কিনা? অনেকভাবে বোঝানো ট্রাই করলাম, অনেক ভালোভাবে বোঝানো ট্রাই করলাম, অনেকবার বোঝানো ট্রাই করলাম। ঠিক আছে ইনশাআল্লাহ? প্রপোজাল নাউন হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই লাইভ ক্লাস করবেন, ক্লাস রেকর্ড নাও থাকতে পারে, এই জন্য সবাই লাইভ ক্লাস করবেন, কেউ লাইভ ক্লাস মিস করবেন না। এখন আমরা নাউন চেনার 14টা উপায় শিখবো ইনশাআল্লাহ, যেগুলি আপনি হয়তো ইতিপূর্বে জীবনে কোনোদিন পড়েননি। ঠিক আছে ইনশাআল্লাহ? মানে হয়তো কয়েকটা পড়েছেন, 2টা 4টা 5টা 7টা, কিন্তু আজকে আমরা সবগুলি পড়াই দেবো ইনশাআল্লাহ। সো নাউন চেনার 1 নম্বর উপায়টা হচ্ছে সাবজেক্ট হিসেবে নাউন বসে। কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। উদাহরণ দেন ভাইয়া, চলেন বাস্তবতা দিয়ে পড়াবো আমরা। বগিসো কিনা? একদম বাস্তবতা। এই যে পরীক্ষা আসছে যেটা, সেটা দিয়ে পড়াবো। এটা 2014 সালে আসছে। 10ম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে। লাভলি কামস হেয়ার রেগুলারলি, বলা হচ্ছে লাভলি এখানে রেগুলার আসে। তো আমরা যদি প্রশ্ন করি কে আসে, লাভলি, কে আসে? লাভলি। সো লাভলি হচ্ছে এখানটাতে নাউন বা সাবজেক্ট, আর সাবজেক্ট হিসেবে নাউন বসে। ভাই ক্লিয়ার কিনা একটু জানাইতে হবে, 1 নাম্বারটা ক্লিয়ার কিনা? 490 জন সবাই একটু শেয়ার মেনশন করলে তো ভালোই তো, তাই না? আপনারা শেয়ার মেনশন করতে কিন্তু যদি কিপটামি করেন তাহলে কিন্তু ব্যাপারটা খারাপ। রাগ করবেন না আমার সাথে প্রিয় ভাই বোন আমার। আমরা যদি আপনি হয়তো খেয়াল করতেছেন আমার শরীরের অবস্থা, আমি যদি অসুস্থ অবস্থায় দাঁড়ায় 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে ক্লাস নিতে পারি, আপনি বাসায় বসে বা শুয়ে 10 সেকেন্ড মানে বা 2 সেকেন্ড লাগে হয়তো শেয়ার করতে, একটু শেয়ার করতে পারবেন না, এটা কিন্তু খারাপ দেখায়। প্রায় 500 জন ভাই বোন ক্লাস দেখতেছেন, সবাই শেয়ার করে দিলে 500টা শেয়ার হয়ে যায়। অ্যাটলিস্ট একটা করে শেয়ার করলে, আর শেয়ার করলে একটা লাভ হচ্ছে ক্লাসটা আপনার টাইমলাইনে থাকবে, আপনি পরবর্তীতে যখন খুশি দেখতে পারবেন। ঠিক আছে ইনশাল্লাহ? এই জন্য সবাই শেয়ার করে রাখবেন ইনশাল্লাহ। কেমন? আমার সাথে রাগ করবেন না, জাস্ট আপনাদের ভালোর জন্যই বলছি। মানে পরে হয়তো আপনাদের মনে হতে পারে যে সাইদুল ভাইয়ের ক্লাসটা একটু দেখি, যে কোনো একটা এক্সামের আগে। সো আপনি যদি শেয়ার করা থাকে তাহলে দেখতে পাবেন, নাহলে তো খুঁজবেন কিন্তু পাবেন না। ঠিক আছে ইনশাল্লাহ? কারণ এটা যেহেতু আমাদের গ্রুপ না, ক্লাসটা এলোমেলো হয়ে যেতে পারে। ওকে, তারপরে দেখেন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমরা আগে বলেছিলাম যে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। যেহেতু এটা মানুষ না, আপনি কে দিয়ে প্রশ্ন করলে তো তাকে মানে উত্তর পাবেন না। তাহলে কি পড়তে হবে? যে কোন জিনিসটা হয় বেস্ট পলিসি, বেস্ট পলিসি। তাহলে কোনটা হবে বলেন? অফকোর্স অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই হলো সবচেয়ে উৎকৃষ্ট পন্থা। এই জন্য অনেস্টি এখানে সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, আর সাবজেক্ট হিসেবে কি বসে? নাউন বসে। এই জন্য এখানে নিঃসন্দেহে এটা নাউন হবে। ক্লিয়ার কিনা? গুড, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, 2 নাম্বার সূত্র হচ্ছে অবজেক্ট হিসেবে নাউন বসে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়? খুব খেয়াল করবেন, এগুলি সবাই খাতায় লিখবেন। আমি একটু সময় দিচ্ছি, লেখা শেষে 2D লিখবেন। আমি চাচ্ছি প্রত্যেকটা খাতায় লেখা থাক, যেহেতু পৃথিবীর কোনো বইতে এই 14টা দেওয়া নাই। আমি আবার বলছি, চ্যালেঞ্জ আপনার সাথে, সবগুলি দেওয়া নেই। 5টা 7টা হয়তো দেওয়া আছে, কিন্তু সবগুলি দেওয়া নাই। এই জন্য সবাই খাতায় লিখবেন। আমি একটু সুযোগ দিচ্ছি, এই 2 নম্বর সূত্রটা লেখা হলে সবাই কমেন্টে 2D লিখবেন যে ভাই লেখা হয়েছে। আমি একটু সুযোগ দিচ্ছি, তবুও আপনাদের স্বপ্ন পূরণ হোক, আপনারা ভালো থাকেন, ভালো কিছু করেন, আপনাদের চাকরি বাকরি হোক। ঠিক আছে না ইনশাআল্লাহ? ইংরেজিতে
আপনারা বস হয়ে যান, আমার সমস্যা নেই ইনশাল্লাহ। একটু সবাই কমেন্টে 2D লিখেন, যে 2 নম্বর সূত্র লেখা শেষ। সবাই এটা লিখে ফেলেন, হ্যাঁ, যে অবজেক্ট হিসেবে নাউন বসে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। এখন আমরা বাস্তবতায় চলে যাব। এটা আসছিল 2006 সালের প্রশ্নটা। কি আসছে দেখেন, পেইন্টার্স স্টাডি আর্ট। তো আমি যদি প্রশ্ন করি এই যে ভার্বটাকে, পেইন্টাররা কি নিয়ে পড়াশোনা করে? আর্ট নিয়ে পড়াশোনা করে। আর আমরা একটু আগে বলেছিলাম কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পেয়ে গেলে সেটা হয়ে যাবে অবজেক্ট। আর অবজেক্ট হিসেবে সাধারণত কি বসে? নাউন। বা সহজ না কঠিন, বুঝতেছে কিনা? তাহলে আমরা অবজেক্ট পেয়ে গেলাম, আর অবজেক্ট মানেই নাউন। ক্লিয়ার? মাশাআল্লাহ, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, গুড। তারপর দেখেন, উই হ্যাভ রাইটস এন্ড রেসপন্সিবিলিটিস। আমাদের আছে দায় দায়িত্ব, আমাদের আছে দায় দায়িত্ব। আমি যদি প্রশ্ন করি আমাদের কি আছে, কথার কথা কি আছে, তাহলে উত্তর আসতেছে কি ভাইয়া? দায় দায়িত্ব আছে বা রাইটস এন্ড রেসপন্সিবিলিটিস আছে। আর কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়? আর অবজেক্ট ইকুয়াল টু নাকার নাউন, তো সেকার ও নো নাউন। ক্লিয়ার? ক্লিয়ার না? মাশাআল্লাহ, সবার ক্লিয়ার। আপনার সব ক্লাস আমার নোট করা, যত ক্লাস করি তত শিখি। অনেক ধন্যবাদ কেয়া রহমানকে এত সুন্দর মতামত জানানোর জন্য। আচ্ছা, তারপরে কি আছে ভাইয়া একটু খেয়াল করে দেখেন। ও হ্যাঁ, আপনাদের জন্য একটা গুড নিউজ জানায় রাখি। আপনাদের সবার অনেক বেশি অনুরোধের কারণে আমাদের কিন্তু একটা নিবন্ধন এবং প্রাইমারি একটা কম্বাইন্ড কোর্স চালু হয়েছে। নিবন্ধন, প্রাইমারি সহ অন্যান্য যত নিয়োগ আছে সমস্ত নিয়োগের জন্য একেবারে ফুল কোর্স, বাংলা, ইংরেজি, জিকে এবং ম্যাথের ফুল কোর্স ফি। এবং কোর্স ফিটাও খুব কম ধার্য করা আছে, 2040 টাকা। তবে এখন একটা বিশেষ ব্যাপারে মাত্র 1020 টাকায় ভর্তি হতে পারবেন ইনশাল্লাহ, যারা নিবন্ধন বা প্রাইমারি এবং অন্যান্য শিক্ষক নিয়োগের ফুল কোর্স করতে যাচ্ছেন। আমার এবং মামিনুল স্যারের সাথে আমাদের এখানটাতে সব টিচারই হচ্ছে অনেক বেশি ডেডিকেটেড। সো তারা হচ্ছে এখানে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এই নাম্বারে হচ্ছে টাকা সেন্ড মানি করে আপনারা আমাকে ইনবক্সে নক দিলে আমি আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট আছে তারা একটু জানাবেন মেহেরবানি করে আমাদের এখানটাতে কেমন ক্লাস হয় আমাদের পেইড ব্যাচে। সবাই আমাদের পেইড ব্যাচের এখানে অনেক ভাই বোন আছেন, একটু মতামত জানাবেন কি অবস্থা, আমাদের পেইড ব্যাচের কেমন ক্লাস হয়। ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে, ইনবক্সে নক দিবেন অথবা সেন্ড মানি করে স্ক্রিনশট দিবেন ইনশাআল্লাহ। ওকে, তারপর একটু দেখেন 3 নম্বর সূত্রটা, প্রিপোজিশনের পর একটি মাত্র ওয়ার্ড থাকলে নিশ্চিত নাউন হবে। এবং এটা দিয়ে পরীক্ষায় অনেকবার প্রশ্ন আসছে, অনেকবার। সো এই সূত্রটা লেখা হইলে 3D লিখবেন। আমি চাচ্ছি সবার সূত্রগুলি লেখা থাকুক, একজন ভাই বোনের জন্য মিস না হয়। সবাই সূত্রগুলি লিখে রাখবেন ইনশাআল্লাহ, কেমন? আচ্ছা, আমাদের পেইড ব্যাচের ক্লাস সম্পর্কে জানিয়েছেন আমাদেরকে তানজিনা আপুকে, অনেক ধন্যবাদ। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। আনিসা জানিয়েছেন অসাধারণ ক্লাস হয়। রাইহান পারভেজ বলেছেন আলহামদুলিল্লাহ স্যার অনেক ভালো। আচ্ছা, বস দেখছেন আমাদের পেইড ব্যাচের কিন্তু অনেক ভাই বোন আছে এখানটাতে যারা ক্লাস করতেছে। আচ্ছা, রুমি আক্তার বলেছেন গুছানো ক্লাস হয়, মাশাআল্লাহ অনেক ধন্যবাদ। এখানটাতে আমাদের পেইড ব্যাচের অনেক ভাই বোন ক্লাস করতেছে, আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ পেইড ব্যাচের ভাই বোনদেরকে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। এবং আমরা আপনার সাথে থাকবো ইনশাআল্লাহ, যতদিন চাকরি না হয় দরকার হয় আপনার সাথে আছে ইনশাআল্লাহ, তবু যেন ভালো কিছু হয়। তো এটা আমরা উদাহরণ দিয়ে দেখি, চলেন। ইট নিডস টু বি ডান উইথ কেয়ার। আপনাকে যদি প্রশ্ন করা হয় কেয়ার কি, আপনি বলবেন কেয়ার মানে আদর, আদর মানে যত্ন, যত্ন মানে তো ভালোবাসা, ভালোবাসা তো ভার্ব নাকি? না, অ্যাডজেক্টিভ। আপনি গোলায় ফেলবেন। কিন্তু জাস্ট আপনি যদি ভাইয়ের এই কথাটা মনে রাখেন যে প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে নাউন হবে, কোনো কথা নাই, তাহলে জাস্ট 1 সেকেন্ডের মধ্যে আপনি আনসার করতে পারবেন, উইদিন 1 সেকেন্ড। এটা কি ভাইয়া? প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে কয়টা ওয়ার্ড? একটা ওয়ার্ড। আর প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে নাউন হয়। এত কিছু চিন্তা করার দরকার নেই, এত কিছু চিন্তা করার টাইম নাই। সহজ না কঠিন? জাস্ট এটা খেয়াল করবেন, প্রিপোজিশনের পরে কয়টা ওয়ার্ড? একটা ওয়ার্ড মানে নিঃসন্দেহে নাউন, কোনো কথা নাই। এটা চিন্তা করার দরকার নাই কেয়ার মানে কি যেন? আদর, আদর মানে তো যত্ন, যত্ন মানে তো ভালোবাসা, ভালোবাসা অ্যাডজেক্টিভ। না ভার্ব। না, এত গোলানোর দরকার নেই, একদম সহজ। ঠিক আছে ইনশাআল্লাহ? তাই মনে থাকবে ইনশাআল্লাহ। ডাবল শোনা যায় কথা না? ঠিক আছে, আচ্ছা ভাই, ক্লিয়ার কিনা একটু বলেন। ক্লিয়ার কিনা? আচ্ছা, ক্লিয়ার কিনা একটু জানাবেন। মাশাআল্লাহ, গুড। তারপর সামনে চলেন, দেখেন না মজার একটা প্রশ্ন পড়াই দিচ্ছি। এটা আসছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 13-14 সালে। আচ্ছা, কি বলা হচ্ছে? দ্য ম্যাটার ওয়াজ লেফট ইন অ্যাবেন্স। দেখেন ভাইয়া, রাগ করবেন না আমার সাথে, এই অ্যাবেন্স ওয়ার্ডের অর্থ জানে না প্রায় 95% স্টুডেন্ট। আমার সাথে রাগ করবেন না, পারলে বলেন এই অ্যাবেন্স ওয়ার্ডের অর্থ কি? আমরা বেশিরভাগ স্টুডেন্ট জানি না।
কিন্তু মজার ব্যাপার হচ্ছে আজকে যারা আমার ক্লাস করতেছে এই ওয়ার্ডের অর্থ জানে না, জীবনে কোনোদিন এই ওয়ার্ডটা পড়েও নাই, কিন্তু তবুও বলতে পারবে এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, ভার্ব, নাইট ভার্ব, এটা বলতে পারবে ইনশাআল্লাহ। বলে দেন তো প্রিয় ভাই বোন আমার, এটা কি হবে? ওই যে দেখেন তার আগে বৈশা রয়েছে প্রিপোজিশন দাদা, আর দাদার পরে একটা ওয়ার্ড মানে নিঃসন্দেহে নাউন। ভাই ক্লিয়ার নাকি? ও ভাই সহজ না কঠিন? কথা কইেন, সহজ না কঠিন? আমরা কি বুঝতেছি? ক্লাসগুলি কিন্তু অনেক বেশি এনজয় করতে পারবেন, অনেক বেশি। শুধু লেগে থাকেন আমাদের সাথে, প্রত্যেকটা টপিক যেটা আমরা ধরবো এটাকে ঝাঁঝরা বানায় ছাড়বো ইনশাআল্লাহ। এই টপিক থেকে প্রশ্ন আসলে আপনাকে আটকাতে পারবে না, চ্যালেঞ্জ আপনার সাথে, ঠিক আছে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের প্রতি অনুরোধ, একটু রেগুলারিটির সাথে ক্লাস করবেন এবং সবাই শেয়ার করবেন, মেনশন করবেন, অবশ্যই ক্লাসগুলি নোট করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ, অবশ্যই নোট করবেন। আচ্ছা ভাই, মজার একটা ব্যাপার খেয়াল করছেন কিনা, আমরা অর্থ জানি না, অনেকে জানেন আলহামদুলিল্লাহ, অনেকে জানবেন, এটাই স্বাভাবিক, কিন্তু বেশিরভাগ ভাই বোন জানে না। কিন্তু অর্থ জানা ছাড়াও কিন্তু আমরা পারি। খেয়াল করছেন কিনা ব্যাপারটা? কত মজার কিনা ব্যাপারটা, মজা না তাই না? এই যে না প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড নিঃসন্দেহে নাউন, তো এখানটাতে আনসার হবে নাউন। তাহলে অর্থ না জানলেও আমরা পারবো ইনশাআল্লাহ। আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে নাউন হবে। আর্টিকেল কি? এ, এন, দাই, তিনটা হচ্ছে আর্টিকেল। উদাহরণ দেন। দ্য ডক্টর টুক দ্য রাউন্ড ইন দ্য হসপিটাল। সো এই রাউন্ড কি? জন্মগতভাবে এই রাউন্ড হচ্ছে প্রিপোজিশন, জন্মগতভাবে এই রাউন্ড হচ্ছে প্রিপোজিশন, কিন্তু এখানে সে প্রিপোজিশন না, এখানে সে বসা আছে নাকি, এখানে সে প্রিপোজিশন না, এখানে সে প্রিপোজিশন না, এখানে সে প্রিপোজিশন না। কেন? কারণ তার আগে আছে আর্টিকেল। তার আগে কি আছে ভাইয়া? আর্টিকেল আছে। আর আমরা জানি আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে, আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটি নিঃসন্দেহে নাউন হয়ে যায়, নিঃসন্দেহে নাউন হয়ে যায়। সো এটা হয়ে যাবে নাউন, এটা হয়ে যাবে কি ভাইয়া? নাউন হয়ে যাবে। ভাই ক্লিয়ার কিনা? আমাদের একটা সমস্যা কি জানেন? আমাদের স্টুডেন্টদের একটা সমস্যা হচ্ছে সংকীর্ণ মনোদৃষ্টি, যেটা স্টুডেন্ট লাইফে আমার ছিল না। আমার ছিল ব্রড মাইন্ডেড দৃষ্টি। কিরকম? আমরা সবাই শুধু এটা খেয়াল করতেছি আর্টিকেলের পরে একটা ওয়ার্ড নাউন হবে। এই ভাই, এখানে যে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে এটা দেখলে কি গুণা হবে? কথা কয় না। এখানে যে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে এটা দেখলে কি গুণা হবে? পড়েন এগুলি। এখানেও তো আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে। সো হসপিটাল নিঃসন্দেহে নাউন। বুদ্ধি কাকে বলে খেয়াল করেন। ডাক্তার নিঃসন্দেহে নাউন। কথা বোঝা যাচ্ছে ভাই আমার? কারণ এই যে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড। সো এইভাবে যখন আপনি পড়বেন বা যেটা পড়বেন সেটা সমগ্র বিষয়গুলি খেয়াল করবেন। একটা সেন্টেন্সের মধ্যে এইরকম যত বিষয় আছে সব খেয়াল করবেন, তাহলে আপনার স্মার্টনেস বাড়বে। তাহলে হাসপাতালও নাউন, রাউন্ডও নাউন, ডক্টরও নাউন। জাস্ট সূত্র পড়াইছি কিন্তু একটা, যে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, কিন্তু আনসার কিন্তু করে ফেলছে তিনটা। এই বাক্যে তিনটা নাউন আছে, তিনটা বের করে ফেলছি। শুধু তিনটা নাই, এরপর যদি আপনাকে হাজার হাজার লাখ লাখ আর্টিকেল মানে নাউন বের করতে বলে আপনি পারবেন। পারবো কিনা একটু কমেন্টে জানাইলে খুশি হইতাম। মাশাআল্লাহ, আবার 500 জন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আবার 500 জন। দেখছেন, সবাই মিলে একটু যদি শেয়ার মেনশন করেন তাহলে কিন্তু অনেক ভালো হয়, তাই না? আচ্ছা, মাশাআল্লাহ, ওকে, ক্লিয়ার, মাশাআল্লাহ, গুড। পারবো না ইনশাআল্লাহ? একটু ভাইকে বলেন না, আপনারা পারলে আমার খুব ভালো লাগে, আমাকে একটু মতামত জানাইলে তো আমার খুব ভালো লাগে। আমার মনে হয় যে আমি অসুস্থতা সত্ত্বেও যে ক্লাস নিচ্ছি, এই নেওয়াটা সার্থক, এমন মনে হয় আর কি। ঠিক আছে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় একটু জানান তো, আমাদের এই সকালবেলার আয়োজনটা কেমন লাগতেছে? আমরা যদি এভাবে প্রতিদিন সকালবেলা কন্টিনিউ করি কেমন হয়? একদম সপ্তাহে 7 দিন চলবে ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ? সপ্তাহে 7 দিন, একদিন আমি, একদিন মামিনুল স্যার, একদিন ম্যাথ, একদিন ইংরেজি। এভাবে করতে করতে মানে একটা বিষয় মাথায় রাখবেন, আমি আবার বলছি, মানে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি, যদি আপনারা অ্যাক্টিভ থাকেন, অ্যাটলিস্ট 500 জন লাইভে থাকেন, আমরা রেগুলার কন্টিনিউ করবো। কতদিন কন্টিনিউ করবো এটার কোনো সীমারেখা নেই। আমার কথা কি বুঝতেছেন? যদি এমন হইতে পারে যে 500 জন যদি রেগুলার থাকেন কথার কথা, এমন হইতে পারে টানা 2 মাস ক্লাস চললো, 3 মাস। আর আপনারা বুঝতেছেন হয়তো আমাদের ক্লাস আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়। এভাবে 2 মাস ক্লাস করলে আমার মনে হয় আপনার ইংরেজিতে বা ম্যাথে কোনো সমস্যা মনে হয় না থাকবে। কারণ টানা 2 মাস মানে বুঝতেছেন তো, মানে 60 দিন, 60টা ক্লাস মানে তো অনেক কিছু, তাই না? এই হচ্ছে ব্যাপার। এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আপনারা চাইলে এটা সম্ভব, মানে কন্টিনিউ করবো আমরা, ঠিক আছে ইনশাআল্লাহ? এই হচ্ছে ফ্যাক্ট। আপনাদেরকে একটা গুড নিউজ জানাই রাখি, আমরা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে, আমি আর মামিনুল স্যার, আমাদের দুইজনের বাসা 2 জায়গায় ছিল। আমার হচ্ছে সাভারে ছিল, আপনারা সবাই মোটামুটি জানেন অনেকেই, আর মামিনুল স্যারের বাসা ছিল যাত্রাবাড়ি, একটু ওই পাশে। আমরা দুইজন এখন একই ফ্ল্যাটে চলে আসছি, একই ফ্ল্যাটে, মানে আমি 4 তলায়, মামিনুল স্যার 3 তলায়। একটা মহৎ উদ্দেশ্য নিয়ে, সেটা হচ্ছে আমরা চাচ্ছিলাম যে
আমার ইংরেজি কোর্সে প্রায় অনেক স্টুডেন্ট আছে, সবাই বলে স্যার একটা ভালো ম্যাথ টিচারের সন্ধান দেন। আবার মামিনুল ভাইও একই সমস্যায় ভুগতেছে, মামিনুল ভাইকে তার পেইড ব্যাচের স্টুডেন্টরা বলে ভাই একজন ভালো ইংরেজি শিক্ষকের সন্ধান দেন। তো এইভাবে করে ভালো ইংরেজি টিচারের সন্ধান দিলেও বা ম্যাথ টিচারের সন্ধান দিলেও আমার কোর্সের ফি কথার কথা মিনিমাম 1020 টাকা, মামিনুল স্যারের কোর্স ফি মিনিমাম 1020 টাকা, 2000 টাকা কথার কথা। তা আমরা চাচ্ছি দুইজন একসাথে হয়ে ম্যাথ এবং ইংরেজি অথবা আদার সাবজেক্ট মিলায় সব মিলায় যদি ধরেন কথার কথা 2000 টাকা অথবা 1000 টাকা কোর্স ফি রাখা যায়, তাহলে ব্যাপারটা কেমন হয়ে যাচ্ছে কথার কথা। যদি বাংলা যদি ব্যাপারটা এমন হয়, ইংলিশ কথার কথা, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ধরেন ম্যাথ, ঠিক আছে না, মানে চাকরির জন্য যে 4টা সাবজেক্ট লাগে এবং জিকে যে কোনো চাকরি পরীক্ষার জন্য এই 4টা সাবজেক্ট লাগে। এই সব সাবজেক্ট মিলায় যদি আমরা ধরেন এমন একটা সার্ভিস দিতে পারি, যদি সম্ভব হয় আর কি, ধরেন সব সাবজেক্ট মিলে আমরা 1020 টাকা একটা সার্ভিস দিতে পারলাম, তাহলে ব্যাপারটা কেমন হবে। যেখানে একটা সাবজেক্ট পড়তে 1000 টাকা করে লাগে, তাহলে 4টা সাবজেক্টে 4000 লাগার কথা। কিন্তু আমরা চিন্তা করলাম যে ভাই বোনদের তো বেশিরভাগ হচ্ছে টিউশনি করায় বা ফিনান্সিয়াল প্রবলেম, সব সাবজেক্ট মিলে যদি 1000 টাকা দেওয়া যায় তাহলে কেমন হয়। তো এই চিন্তা করে আসলে দুইজন অনেক পরিকল্পনা করে একসাথে হওয়া, এবং আমরা চাচ্ছিলাম যে আমরা অনলাইনের পাশাপাশি অফলাইনেও ব্যাচ রান করব। যারা হচ্ছে আপনার শনির আখড়া অথবা ধরেন যাত্রাবাড়ি, ধনিয়া অথবা ধুলাইপাড়, মানে এই রিজনটাতে এই এরিয়াটাতে আছেন, হ্যাঁ, তো আমরা চাচ্ছিলাম তাদের জন্য দরকার হয় অফলাইন ব্যাচও চালু করবো ইনশাল্লাহ, ঠিক আছে, ইনশাল্লাহ কম্বাইন্ডলি, যাতে আপনার অল্প টাকায় মানে সর্বোচ্চ সাপোর্ট পেতে পারে ইনশাল্লাহ, বা সবচেয়ে ডেডিকেটেড টিচারদের কাছে। কেমন হয় বলেন তো, ব্যাপারটা কেমন হবে ইনশাল্লাহ? হ্যাঁ, কেমন হয় ইনশাল্লাহ? ভালো হবে তাই না ইনশাল্লাহ? শনির আখড়া কেউ আছেন নাকি? শনির আখড়া, যাত্রাবাড়ি অথবা ধরেন আপনার এদিকে কাছাকাছি রিজনের শনির আখড়া অথবা ধরেন যাত্রাবাড়ি অথবা এই রিজনটাতে কেউ আছেন নাকি একটু জানাবেন, ঠিক আছে ইনশাল্লাহ। সো এই জন্য এই হচ্ছে ব্যাপার। সো আমরা আপনাদেরকে সর্বোচ্চটুকু দেওয়ার জন্য এই আয়োজন করছি ইনশাল্লাহ। জাস্ট আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ। আর যারা এই রিজনটাতে থাকেন তারা আমাদেরকে ইনবক্সে মেসেজ দিবেন, শনির আখড়া, রায়েরবাগ, যাত্রাবাড়ি, ঠিক আছে না ইনশাল্লাহ, অথবা হচ্ছে আপনার মাতুয়াইল, কাছাকাছি রিজনে যারা আছেন তারা আমাদেরকে একটু ইনবক্সে মেসেজ দিবেন, আমরা আপনাদের সাথে ইনশাল্লাহ কথা বলবো ইনশাল্লাহ, ঠিক আছে। যে অনেক দিন ধরে অনেকেই বলছিলেন ভাইয়া একটা অফলাইন ব্যাচ রান করেন, কিন্তু আসলে সময় সুযোগ হয় না। তো ফাইনালি আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এটা করার। আমাকে ইনবক্সে মেসেজ দিবেন, হ্যাঁ, ইনবক্সে মেসেজ দিয়ে লিখবেন যে ভাইয়া আমি যাত্রাবাড়ির অথবা আমি শনির আখড়ার অথবা ভাই আমি কাজলার, এটা ইনবক্সে জানাবেন। তো চলেন আমরা পড়ায় ফিরে যাই। আমি দুঃখিত যে মাঝখানটাতে আপনাদেরকে একটু বিরক্ত করার জন্য, কিন্তু আসলে আপনারা অনেকদিন ধরে চাচ্ছিলেন যে অফলাইন কোনো ব্যাচ রান করার জন্য, এই জন্য আমরা এটা চাচ্ছিলাম আর কি আপনাদেরকে জানাই দেওয়ার জন্য। যাই হোক, তো অ্যাডজেক্টিভের পর একটি মাত্র ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে নাউন হয়, অর্থাৎ আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, এটা একটা সূত্র আছে। এই দেখেন, হি স্লেপ্ট আ সাউন্ড স্লিপ। আমি একটু উদাহরণ দিয়েই দেই, যেমন ধরেন উদাহরণ দিয়ে বুঝাই দিতেছি, দাঁড়ান। এই যে আর্টিকেলের পর যদি একটা ওয়ার্ড থাকে নিঃসন্দেহে নাউন হবে, এটা আমরা একটু আগে পড়াইছিলাম। যেমন ধরেন এ, বুঝতেছি না কোথাও মশামশি আছে নাকি, মশামশি থাকলে আবার কাজ করে না। এ বয়, তাহলে এখানটাতে এ হচ্ছে আর্টিকেল, বয় হচ্ছে নিঃসন্দেহে নাউন। খুব খেয়াল করবেন, এটা সবাই লিখে রাখবেন। আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড হয়, প্রথমটা অ্যাডজেক্টিভ হয় আর পরেরটা নাউন হয়, পরেরটা কি হয়, নাউন হয়। যেমন ধরেন এ গুড বয়, এ গুড বয়, তাহলে এই যে এ হচ্ছে আর্টিকেল আর গুড হচ্ছে অ্যাডজেক্টিভ আর বয় হচ্ছে নাউন। এটা সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখেন বা খাতায় লিখে রাখলে খুব ভালো হয়। আর্টিকেলের পরে যদি তিনটা ওয়ার্ড হয়, প্রথমটা অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেক্টিভ, আচ্ছা, আর পরেরটা নাউন হবে। যেমন ধরেন এ ভেরি গুড বয়, এ ভেরি গুড বয়, তাহলে এই যে আর্টিকেল, এ হচ্ছে আর্টিকেল, ভেরি হচ্ছে এই যেখানটা দেখতে পাচ্ছেন অ্যাডভার্ব, এবং গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং বয় হচ্ছে নাউন। জাস্ট এই স্ট্রাকচারটা দিয়ে প্রতি বছর যে কি পরিমাণ প্রশ্ন আসে এটা আল্লাহ পাক ভালো জানে। জাস্ট এই স্ট্রাকচারটা দিয়ে, এই তিনটা স্ট্রাকচার দিয়ে প্রতি বছর প্রচুর প্রশ্ন আসে পরীক্ষায়, প্রচুর প্রশ্ন আসে। হ্যাঁ, আমার কথা কি বোঝা যাচ্ছে প্রিয় ভাই বোন আমার? ও, আমাদের মামিনুল স্যার আমাদের সাথেই আছেন, আলহামদুলিল্লাহ। স্যার আজকে সারা রাত অনেক কাজ করেছেন, হ্যাঁ, আপনাদের শিট বানানোর ব্যাপারে। রাতে মাত্র 20 মিনিট ঘুমাইছেন, তবুও কিন্তু আপনাদের সাথে ক্লাসে যুক্ত আছেন। স্যারকে অনেক ধন্যবাদ এতটা ডেডিকেশনের সাথে আমাদের সাথে থাকার জন্য। তো খেয়াল করেন ভাইয়া, এই সূত্রটা খাতায় লিখে রাখেন সবাই, হ্যাঁ। আর্টিকেলের পর একটা ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে নাউন, দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন, তিনটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডভার্ব, পরেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পরেরটা হচ্ছে নাউন। এবং একটু খেয়াল করে দেখেন, এখানটাতে কিন্তু কমন পড়ে গেছে, এই সূত্রটা কমন পড়ে গেছে, 2 নাম্বারটা। এই যে এখানে আর্টিকেল আছে, তারপরে অ্যাডজেক্টিভ আছে, তারপরে নাউন আছে। কমন পড়ছে কিনা একটু দেখেন, এই যে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। তাহলে এখানে স্লিপ কি ভাইয়া? নিঃসন্দেহে নাউন। ক্লিয়ার কিনা ভাইয়া? ভাইয়া ক্লিয়ার কিনা? ভাই ক্লিয়ার কিনা? হ্যাঁ, এমদাদুল ভাইয়া ঠিক বলেছেন, সুযোগ করে দিব ইনশাআল্লাহ, সুযোগ করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা,
আচ্ছা আমি সুযোগ করে দিলাম, একটু স্ক্রিনশট দিয়ে রাখেন চাইলে, হ্যাঁ স্ক্রিনশট দিয়ে রাখতে চাইলে রাখতে পারেন। আমাদের একজন ভাইয়া জানিয়েছেন যে ভাইয়া স্ক্রিনশট দেওয়ার একটু সুযোগ দিলে ভালো হয়। সুযোগ দেওয়া হইলো, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ইনশাআল্লাহ, কেমন? ওকে, চলেন সামনে যাই। ডিটারমাইনারের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে নাউন হবে। উদাহরণ চলেন, দ্য ওয়ার্ড রাউন্ড ইন দ্য সেন্টেন্স, লেটস প্লে আনাদার রাউন্ড। চলো আরেকটা খেলা খেলি। আমরা বলি না, ধরেন লুডো খেলছি, একবার আমি হাইরা গেছি, হাইরা যাওয়ার পর কিন্তু আমরা হার মানতে চাই না, আমরা কি বলি, চলো আরেকটা রাউন্ড খেলি। কেন খেলি? এইবার যদি আমি ওরে ঠকাইতে পারি, বা এইবার যদি আমি জিততে পারি। সো এটাই বলা হচ্ছে লেটস প্লে, চলো না খেলি অ্যানাদার রাউন্ড, মানে আরেকটা রাউন্ড। এখন প্রশ্ন হচ্ছে ডিটারমাইনার কাকে বলে, এটা তো জানতে হবে। ছোট্ট করে একটু বলে দিচ্ছি ডিটারমাইনার কাকে বলে। সংখ্যা এবং পরিমাণ বুঝাইলে তাকে ডিটারমাইনার বলে। পৃথিবীর সব ডিটারমাইনার মুখস্থ রাখা সম্ভব না, এবং আমি নিজেও মুখস্থ করি নাই। জাস্ট একটা ছোট্ট বুদ্ধি দিয়ে আমি পৃথিবীর সব ডিটারমাইনার পারি। সব ডিটারমাইনার, আমাকে যে ডিটারমাইনার বলেন আমি পারবো ইনশাআল্লাহ। কি বুদ্ধি? এই যে সংখ্যা হইলেই সেটা ডিটারমাইনার, পরিমাণ হইলেই সেটা ডিটারমাইনার। উদাহরণ দেন ভাইয়া, যেমন ধরেন 1 একটা ডিটারমাইনার সংখ্যা, 2 ডিটারমাইনার, 3 ডিটারমাইনার, 5 ডিটারমাইনার, 10 ডিটারমাইনার। আচ্ছা পরিমাণ হচ্ছে ধরেন এফইউ, এটা একটা পরিমাণ। ধরেন এফইউ, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প কিছু বন্ধু আছে। অথবা এ লিটল, ঠিক আছে না? অথবা ধরেন কি হইতে পারে, এটা সাম হইতে পারে, ঠিক আছে না? সেভারাল হইতে পারে। এগুলি দিয়ে পরিমাণ বোঝায়। তো সংখ্যা এবং পরিমাণ বোঝালে সেটাকে কি বলে ভাইয়া? ডিটারমাইনার বলে। এই যে অ্যানাদার মানে কি? আরো একটা। অ্যানাদার মানে কি? আরো একটা, আরো একটা, আরো একটা। তাহলে একটা কি সংখ্যা কিনা? একটা কি সংখ্যা কিনা? আমরা বলছিলাম না 1 বা একটা হচ্ছে সংখ্যা, সেই জন্য এটা একটা ডিটারমাইনার। আর ডিটারমাইনারের পরে একটা ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে নাউন। ডিটারমাইনারের পরে একটা ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে নাউন। ডিটারমাইনারের পরে একটা ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে নাউন। ভাই ক্লিয়ার কিনা? ও ভাইয়া কন না ক্লিয়ার কিনা? বুঝতেছি কিনা? আল্লাহর রহমতে পারবো কিনা ইনশাআল্লাহ? ফিউ মানি হয় না আইরিন আক্তার রিয়া, মাইর দেবো কিন্তু। লিটল মানি হয়, যেটা গণনা করা যায় সেটার সাথে ফিউ হয়, যেটা গণনা করা যায় না সেটার সাথে লিটল হয়। ঠিক আছে, মনে থাকবে? সরি। আচ্ছা এটা হয়ে গেল আলহামদুলিল্লাহ ক্লিয়ার। হি হ্যাজ ডান নো রং। মজার একটা ব্যাখ্যা দিচ্ছি এখানটাতে, যেই ব্যাখ্যাটা আপনি জীবনে কোনোদিন পান নাই। কিরকম খেয়াল করে দেখেন, এই নো একটা ডিটারমাইনার। ভাইয়া বুঝতেছি না, একটু আগে তো বললেন ডিটারমাইনার মানে সংখ্যা বা পরিমাণ, কিন্তু নো কি সংখ্যা অথবা নো কি পরিমাণ? হ্যাঁ, নো হচ্ছে একটা সংখ্যা, আমি সেটা প্রমাণ দিচ্ছি। যেমন ধরেন আমি বললাম আই হ্যাভ নো বুক। আই হ্যাভ নো বুক এর মানে কি? আমার কাছে কোনো বই নাই, আমার কাছে কোনো বই নাই। অথবা আমি যদি আরো সহজ করে বলি, আমার আছে শূন্য বুক, মানে শূন্যটা বুক আর কি, মানে আমার কাছে বই নাই, আমার আছে শূন্য বুক। কটা বুক ভাইয়া? শূন্য বুক, ঠিক আছে না? তাহলে শূন্য একটি সংখ্যা। সংখ্যা বলতে আসলে শূন্য একটা ডিজিট, সংখ্যা না, শূন্য একটি ডিজিট। তো যেমন ধরেন 1 0 1 2 3 4 5 6, কথা কি বুঝতেছেন? তো শূন্য একটা সংখ্যা, প্রমাণ হইলো। আবার বলি আই হ্যাভ নো বুক, মানে আমার বই নাই। বই নাই মানে আমার আছে শূন্য বুক, আর শূন্য হচ্ছে একটা সংখ্যা। এই যে দেখছেন 0 1 2 3 এগুলির সংখ্যা। সো ক্লিয়ার কিনা একটু জানাবেন। ও ভাই ক্লিয়ার কিনা? হিরণ সরকার, আমার কাছে আপনারা রিয়েল হিরো, সেলুট স্যার, অনেক ধন্যবাদ। ভাই ক্লিয়ার কিনা? ও ভাই কন্যা ক্লিয়ার কিনা? বুঝতেছি। তাহলে শূন্য যে নো যে একটা ডিটারমাইনার সেটা প্রুফড হয়ে গেল। নো যে একটা ডিটারমাইনার সেটা প্রুফ, আর নো এর পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নিঃসন্দেহে নাউন হবে। ঠিক আছে ইনশাআল্লাহ, নাউন হবে। আরো আমরা আরো উদাহরণ দেই। যেমন ধরেন আই হ্যাভ নো পেন, তাহলে পেন হয়ে গেল নাউন। আই হ্যাভ নো খাতা, খাতা নাউন। আই হ্যাভ নো মোবাইল, মোবাইল নাউন। আই হ্যাভ নো মানি, মানি নাউন। আই হ্যাভ নো ওয়াটার, ওয়াটার নাউন। আই হ্যাভ নো মিল্ক, মিল্ক নাউন। যা বলেন, ব্যাপারটা খেয়াল করছেন কিনা? এই সূত্রগুলি এক একটা কি মানে মানে কি যে সূত্র, কি যে ম্যাজিক্যাল সূত্র, সেটা আপনি ফিল করবেন। মানে জাস্ট একটা দিয়ে আপনি হাজার হাজার লাখ লাখ সলভ করতে পারবেন। তাহলে আপনি নো এর পরে যা বসাই দেন পৃথিবীতে নাউন হয়ে যাবে। আই হ্যাভ নো পেন, পেন নাউন। আই হ্যাভ নো বুক, আই হ্যাভ নো খাতা। আই হ্যাভ নো মানি, আই হ্যাভ নো মোবাইল। আই হ্যাভ নো বয়, আই হ্যাভ নো সন, আই হ্যাভ নো মাদার, আই হ্যাভ নো ফাদার। যা দেন পৃথিবীতে নো এর পরে নাউন হয়ে যাবে। প্রিপোজিশনের পরে যা দেন নাউন হয়ে যাবে। আর্টিকেলের পরে আপনি যা বসাই দেন নাউন হয়ে যাবে। ডিটারমাইনারের পরে যা বসাই দেন নাউন হয়ে যাবে। অ্যাডজেক্টিভ পরে আপনি যা বসাই দেন নাউন হয়ে যাবে। ভাই ক্লিয়ার কিনা? বুঝতেছি কিনা একটু ক্লাস একটু জানাবেন প্লিজ। আপনারা হয়তো ক্লাসটা বুঝতেছেন না, এই ক্লাসের মর্ম হয়তো সবাই বুঝতেছেন না, তাই না? আস্তে আস্তে বুঝবেন ইনশাআল্লাহ। যখন 8-10টা 5-7টা ক্লাস করবেন, আর যখন দেখবেন যে আপনার এই পরিমাণ উন্নতি হয়েছে, যেটা থেকে আপনি নিজেই অবাক হয়ে যাবেন, তখন দেখবেন ক্লাস করার জন্য মানে কি বলে হুমড়ি খেয়ে পড়বেন ইনশাআল্লাহ।
ঠিক আছে ইনশাআল্লাহ। ওই অনেকে উদাহরণ দিচ্ছে যে কি বলে আই হ্যাভ নো জিএফ, তাহলে জিএফ কিন্তু নাউন হবে, ঠিক আছে। ওকে, আই হ্যাভ নো রং মানে আমার কোনো ভুল নাই, আমার কোনো ভুল নাই, আমার কোনো ভুল নাই। হ্যাঁ, আই হ্যাভ নো রং মানে আমার কোনো ভুল নাই। সরি, হি হ্যাজ ডান নো রং মানে হচ্ছে তার, সে কোনো ভুল করে নাই, সে কোনো ভুল করে নাই, ব্যাপারটা এরকম। চলেন সামনে যাই, সামনে যাই। 7 নাম্বার, ভাই সবাই স্ক্রিনশট মারেন, নাহলে খাতায় লিখেন। আমি রিকমেন্ড করবো খাতায় লেখার জন্য। লেখা শেষ হইলে 7D লিখবেন। দেখছেন মাইসে হইলো 3D, এই পর্যন্ত 3D 5D আসছে, হয়তো আমরা 7D তে চলে আসছি। ঠিক আছে, আমরা কিন্তু অনেক আপডেট। তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভের পর একটি মাত্র ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে নাউন হবে। ভাই উদাহরণ দেন, চলেন উদাহরণ। ইউ শুড অনার ইউর ব্যাটার্স। পসেসিভ অ্যাডজেক্টিভ কাকে বলে সেটা তো জানতে হবে। খেয়াল করে দেখেন, যেই প্রোনাউনটা দিয়ে মালিকানা বোঝায়, যেমন ধরেন মাই বুক, বুক না বললে আর কার বললে মনে হয় বেশি ভালো লাগে, তাই না? আচ্ছা, মাই বুক, তারপরে ধরেন ইউর বুক, তারপরে বলেন THEIR দেয়ার বুক, তারপরে হার বুক, হিজ বুক, কথার কথা আর কি, হিজ কার হইতে পারে, কার কার কার, তার মানে মাই কার, ইউর কার, দেয়ার কার, হার কার, হিজ কার অথবা আওয়ার কার। এই যে মাই, ইউর, দেয়ার, হার, হিজ, আওয়ার সবগুলিতে উদাহরণ দিয়ে দিলাম। এইগুলি দিয়ে মালিকানা বোঝায়। আমার গাড়ি, মাই কার মানে আমার গাড়ি, মালিকানা বোঝাচ্ছে কিন্তু। মাই ফ্ল্যাট, আমার বাড়ি, তাই না? তারপরে ইউর কার, তোমার গাড়ি, যদি তোমার গাড়ি এভাবে বলি না আমরা, আমার গাড়িটাকে আসলে এভাবে বলি আমার গাড়ি, আর তোমার গাড়ি বলার সময় তোমার গাড়ি। আচ্ছা যাই হোক, তারপরে তাদের গাড়ি, তাদের বাড়ি, তাই না? কিন্তু আমার গাড়ি। সো যাই হোক, এগুলিতে মালিকানা বোঝাচ্ছে কেমন, আমার গাড়ি, আমার বাড়ি, আমার বই, আমার খাতা, আমার কলম। সো যখন এগুলিতে মালিকানা বোঝাবে তখন তাদেরকে বলা হবে পসেসিভ। মালিকানা ইংরেজি হচ্ছে পসেসিভ, পসেসিভ মানে হচ্ছে মালিকানামূলক। সো এইগুলি যখন কোন একটা নাউনের পূর্বে বসে তখন এদের নাম হয়ে যায় পসেসিভ অ্যাডজেক্টিভ বা পিএ, পসেসিভ অ্যাডজেক্টিভ। আমরা ভালো করেই জানি যে নাউনের পূর্বে বসার একমাত্র ক্ষমতা পৃথিবীতে অ্যাডজেক্টিভের। কি বললাম আবার বলেন, খাতায় লিখেন। নাউনের পূর্বে বসার একমাত্র ক্ষমতা পৃথিবীতে অ্যাডজেক্টিভের। নাউনের পূর্বে বসার, নাউনের পূর্বে বসে, নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করা, নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা, মডিফাই করতে হবে, হ্যাঁ, মডিফাই করার একমাত্র ক্ষমতা, একমাত্র ক্ষমতা, একমাত্র ক্ষমতা, একমাত্র ক্ষমতা পৃথিবীতে কার? পৃথিবীতে কার? অ্যাডজেক্টিভের। পৃথিবীতে কার ভাইয়া? অ্যাডজেক্টিভের। পৃথিবীতে কার ভাইয়া? অ্যাডজেক্টিভের। পৃথিবীতে একমাত্র ক্ষমতা কার? অ্যাডজেক্টিভের। অ্যাডজেক্টিভের, অ্যাডজেক্টিভের। নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে কার? অ্যাডজেক্টিভের। আবার বলি, নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে অ্যাডজেক্টিভ। তাহলে একটু খেয়াল করে দেখেন, এই যে বেটার্স, এই বেটার্সটা নাউন হয়ে গেল কেন? কারণ তারা পূর্বে আছে পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ। আর পসেসিভ অ্যাডজেক্টিভের পূর্বে পৃথিবীতে যে কোনো ওয়ার্ড হোক নাউন হয়ে যাবে। একটু আগে উদাহরণ দিছিলাম, মাই বুক, মাই পেন, মাই খাতা, মাই মোবাইল, মাই বয়, মাই সন, মাই ওয়াইফ, মাই মাদার, মাই ফাদার, যা দেন আপনি নাউন হয়ে যাবে। ঠিক সেম ইউর হচ্ছে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, এরপরে বেটার আছে, যদিও বেটার্স কিন্তু জন্মগতভাবে বেটার অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে না? তো এখানে হয়ে যাবে সে নাউন, এখানে সে কি হয়ে যাবে? নাউন, কারণ পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যা থাক নাউন হয়ে যাবে। ভাই আর বলা লাগবে? অনেকবার বলছি, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যা থাক নাউন হয়ে যাবে, যা থাক নাউন হয়ে যাবে, ঠিক আছে? তো আমি নিশ্চিত আপনি জীবনে অনেকবার নাউন পড়েছেন, কিন্তু এভাবে কখনো পড়েন নাই, ঠিক আছে? ইনশাআল্লাহ এই জন্য প্রচুর শেয়ার মেনশন করে দিবেন এবং আমাদের সাথে থাকবেন, রেসপন্স করবেন ইনশাআল্লাহ। মাই নিডস আর ফিউ। সো নর্মালি নিড কি ভাইয়া? আই নিড, কি দরকার? তোমাকে দরকার, তাই নাকি? হ্যাঁ। তো এই যে নিড, নিড হচ্ছে জন্মগতভাবে ভার্ব, কিন্তু এখানে সে ভার্ব না, এখানে সে নাউন। কেন ভাইয়া? কারণ তার আগে পসেসিভ অ্যাডজেক্টিভ আছে। মাই নিড, মাই নিডস মানে হচ্ছে আমার চাহিদা, আমার চাহিদা। নিডস মানে হচ্ছে আমার চাহিদা, ঠিক আছে? সো আমার চাহিদা, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ড্যাশ ড্যাশ ড্যাশ, আমার কোনো কিছু হইলেই, মালিকানা বুঝাইলেই তারপরে নাউন হবে। ক্লিয়ার? ও ভাই কথা ক্লিয়ার? হ্যাঁ, আপনারা যদি সিরিয়াস থাকেন তাহলে এভাবে রেগুলার ক্লাস চলবে। আমার কথা বুঝতেছেন না? আমি কি বলছি, অ্যাটলিস্ট 500 কেউ যদি, মানে 500 যদি লাইভে থাকেন, এটা কয় মাস ফ্রি চলবে আমি শিওর না, তবে এটা আমি জানি যে চলতে থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে? যদি আপনারা সিরিয়াস থাকেন ইনশাল্লাহ। প্রতিটা ক্লাসে 500 শেয়ার হইতে হবে, 500 লাইভে থাকতে হবে। আজকে মনে হয় 500 শেয়ার হয় নাই,
ঠিক আছে না? আজকে কিন্তু 500 শেয়ার হয় নাই, তার মানে কালকে থেকে ক্লাস বন্ধ। ঠিক আছে, 248টা শেয়ার হয়ে গেছে। বাকি সবাই যদি 2 সেকেন্ড সময় ব্যয় করেন তাহলে 500 শেয়ার হয়ে যাবে। কথা কি বোঝা যাচ্ছে? মাত্র 2 সেকেন্ড সময় ব্যয় করলে কিন্তু 500 শেয়ার হয়ে যাবে। ওকে, দা প্লাস নাউন প্লাস অফ, এটা যে কত গুরুত্বপূর্ণ রোজ রে ভাই, ও ভাই এটা কত গুরুত্বপূর্ণ রোজ, পরীক্ষা প্রচুর আসে ভাই, প্রচুর আসে। দা প্লাস নাউন প্লাস অফ, অর্থাৎ সহজ কথা দা এবং অফের মাঝখানে নাউন বসে। উদাহরণ দিই চলেন দুইটা। দা কালার অফ নাউন, কালার অফ আই, খেয়াল করে দেখেন এই যে কালার এটা নাউন। আবার বলি দা ওয়াটার অফ দিস পন্ড ড্যাশ ড্যাশ ড্যাশ, এই ওয়াটার নাউন, অর্থাৎ এই মাঝখানে যা হবে যা হবে যা হবে নাউন হয়ে যাবে। উদাহরণ দিই, দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন ডিফ ইয়ার্স, এটা একটা ফ্রেজ। ফলস অন ডিফ ইয়ার্স মানে হচ্ছে কর্ণপাত না করা, অর্থাৎ অথরিটির ওয়ার্নিং, দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি, অথরিটির ওয়ার্নিং বা সতর্কতা কেউ শুনছে না, কেউ কর্ণপাত করে না। কয়া দিছে যে আসরের পরে তোমরা পার্কে ঢুইকো না, দাও পোলাবেন মাগরিবের পরে ঢুকে। কথা বোঝা যাচ্ছে? তো এটাকে বলা হয় যে কর্ণপাত না করা। যদিও নিষেধ আছে যে আসরের পরে কেউ যেন পার্কে না ঢুকে, পোলাপান আসরের পরে খেয়ে মাগরিবের পরে সব ঢুকে। এনিওয়ে এই হচ্ছে ফ্যাক্ট। সো এই যে ওয়ার্নিং, এই ওয়ার্নিং নিঃসন্দেহে নাউন, কারণ তার আগে আছে দা, পরে আছে অফ। দা এবং অফের মাঝখানে আমাকেও যদি বসায় দেন আমিও নাউন হয়ে যাবো, মানে কথার কথা আর কি, যাকে বসায় দেন। দ্য ওয়ার্নিং, দ্য ওয়াকিং, দ্য সুইমিং, দ্য লাফিং, যা দেন দেন নাউন হয়ে যাবে। ঠিক আছে ইনশাল্লাহ? তো নিঃসন্দেহে এটা হবে। ভাই ক্লিয়ার কিনা? এই ছবি তুলছেন, এটা ছবি তুলছেন ভাই, ছবি তুলছেন সবাই, ছবি তুলছেন? সূত্রটা, হ্যাঁ সূত্রটা ছবি তুলে রাখেন। দা এবং অফের মাঝখানে যা হয় পৃথিবীর নাউন হয়ে যাবে ইনশাল্লাহ, যা হয় হোক। হ্যাঁ এই যে ছবি তুলে রাখেন, হ্যাঁ, বা লিখে রাখেন, লিখলে ভালো হবে, লিখে রাখেন প্লিজ, ভাইয়ের কথাটা রাখেন প্লিজ, ভালো হবে। যারা লিখছেন তারা কমেন্টে লিখেন যে ভাই লিখছি। স্যারের কথা শুনলে, বাবা মায়ের কথা শুনলে, ওস্তাদের কথা শুনলে, মুরব্বীদের কথা শুনলে আল্লাহ পাক ওই মানুষটাকে জীবনে অনেক বড় করেন, অনেক সুখে রাখেন, বিপদ আপদ মুক্ত রাখেন। তো আমি অনুরোধ করবো অ্যাজ এ টিচার আপনি লিখবেন প্লিজ, এটা আমার আপনাদের প্রতি এটা অনুরোধ রইল, উপদেশ না, অনুরোধ। সবাই লিখবেন ইনশাল্লাহ, কেমন? লিখলে মনে থাকে, লিখলে মনে থাকে ইনশাআল্লাহ। এই তো মাশাআল্লাহ, আমাদের ভাই বোনদেরকে আল্লাহ পাক অনেক বড় করবেন, অনেক ভালো রাখবেন, অনেক উত্তম রিজিকের ব্যবস্থা করে দেবেন। সবাই লিখতেছে আলহামদুলিল্লাহ, গুড। লিখবেন, হ্যাঁ, একটু কষ্ট হলেও লিখবেন। আর এটা তো ছোট ছোট সূত্র, লিখতে তো তেমন কষ্ট হওয়ার কথা না, তাই না ভাইয়া আমার? ওকে, তারপর সামনে চলেন। দ্য ডক্টর টুক দ্য রাউন্ড ইন দ্য হসপিটাল, এবং দা এবং অফের মাঝখানে অথবা দা এবং প্রিপোজিশনের মাঝখানে যা থাকুক তা নাউন হয়ে যাবে। দা এবং অফ ছিল একটা সংকীর্ণ মানসূত্র, ছোট্ট একটা ব্যাপার এবং স্পেসিফিক একটা ব্যাপার। আমরা এখন একটু আরো বড় জায়গায় চলে গেলাম, সেটা হচ্ছে দা এবং প্রিপোজিশনের মাঝখানে যা হবে নাউন হয়ে যাবে। কারণ অফ তো একটা প্রিপোজিশন, অফ বললে তো একটা নির্দিষ্ট হয়ে গেল গন্ডি, আমরা গন্ডি থেকে বের হয়ে একটা বড় জায়গায় প্রবেশ করলাম। দা এবং প্রিপোজিশন, সেটা যে কোনো প্রিপোজিশন হতে পারে, দা এবং প্রিপোজিশনের মাঝখানে যা থাকুক নাউন হয়ে যাবে। সেখানে দা আছে, এখানে প্রিপোজিশন আছে, মাঝখানে রাউন্ড আছে, নাউন হয়ে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ? এটা 18 সালে আসছিল, এটা নাউন হবে। 9 নাম্বার, নো সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় বিদায় এরপরে সবসময় নাউন বসে। নো প্লাস নাউন, তাহলে একটু আগে উদাহরণ দিচ্ছিলাম যে নো এর পরে যা দেন পৃথিবীতে নাউন হয়ে যাবে, কারণ নো একই সাথে অ্যাডজেক্টিভ এবং একই সাথে ডিটারমাইনার, একই সাথে অ্যাডজেক্টিভ এবং একই সাথে ডিটারমাইনার। ইউ হ্যাভ নো রাইট টু ডু ইট, এটা করার তোমার কোনো অধিকার নাই। তাহলে এই যে নো, এটাকে আপনি চাইলে অ্যাডজেক্টিভ বলতে পারেন, এটাকে চাইলে ডিটারমাইনার বলতে পারেন, যা বলেন কিন্তু এরপরে যা আসুক নাউন হয়ে যাবে। আপনি এটাকে অ্যাডজেক্টিভ বলেন, ডিটারমাইনার বলেন, যা বলেন আমার আপত্তি নেই, কিন্তু এইটার পরে যে কোনো ওয়ার্ড আসে সেটা নাউন হয়ে যাবে। ইউ হ্যাভ নো রাইট, ইউ হ্যাভ নো রং, ইউ হ্যাভ নো বুক, ইউ হ্যাভ নো মাদার, ইউ হ্যাভ নো ফাদার, ইউ হ্যাভ নো বুক, ইউ হ্যাভ নো পেন, ইউ হ্যাভ নো ক্লাস, ইউ হ্যাভ নো, কি বলতে পারে, যা বলেন, নো শার্ট, নো পাঞ্জাবি, নো টুপি, সব নাউন হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার? আমাদের ইমরান হোসেন ভাইয়াকে অনেক ধন্যবাদ আপনাদের এই মহৎ চিন্তা ভাবনার জন্য, আল্লাহ আপনাদের মঙ্গল করুন। একটা বিষয় খেয়াল করছেন, আমি সত্যি ভয় পাচ্ছিলাম গতকালকে মামিনুল স্যার যখন অবশ্য মামিনুল স্যার যখন বলছিল যে সকাল 6:30 ক্লাস দেবে, আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে আল্লাহ এত সকালে আমি নিজেই তো ঘুমায় পড়বো, কেমনে কি? কারণ আমাদের শিট বানাইতে কাজ করতে করতে অনেক রাত হয়ে যায়, 1টা, 1:30, 2টা, 3টা বেজে যায়, বা অনেক সময় 4টাও বেজে যায়। তো তারপর 6টায় ঘুম থেকে উঠে ক্লাস নেওয়া, দিস ইজ ভেরি টাফ ফর আস। আমরা ফজরের নামাজ 2 ভাই একসাথে পড়েছি, আমি আর মামিনুল স্যার। আমাদের এখানে 5:40 জামাত, 6:05 আমরা মসজিদ থেকে বের হয়ে আইসা রেডি করে ক্লাস দেওয়া। তো বিলিভ মি, এখন আমার চোখে এক ফোঁটা পরিমাণও ঘুম নাই, যদিও আমাদের সময় একটু ঘুম পাইছিল, এখন কিন্তু একটু ঘুম নাই।
সো অ্যাজ এ টিচার আমার যদি ধরেন ডেডিকেশন লেভেলটা এই পরিমাণ হয়, যদিও আমার চাকরি বাকরি এখন দরকার নেই আর আমি চাকরি করবো না, কিন্তু খেয়াল করে দেখেন এই যে ব্যাপারটা, আমার মধ্যে যদি ঘুম না থাকে তো আপনাদের তো আরও বেশি ডেডিকেটেড হওয়া উচিত, তাই না? আপনাদের তো শিখতে হবে, চাকরি করতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ। এই জন্য আমার মনে হয় না ঘুম আছে কার কারে একটু কমেন্টে জানান, ঘুম আছে নাকি কারো চোখে? আমার চোখে কিন্তু ঘুম নাই। তো এইভাবে যদি আমরা কন্টিনিউ করতে পারি, আমার মনে হয় মানে আল্লাহ শুক্রিয়া যে আল্লাহ পাকের শুক্রিয়া, আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক এই বুদ্ধিটা আমাদেরকে দিয়েছেন, মানে সকালবেলায় ক্লাস নেওয়ার এই বুদ্ধিটা। কারণ সকালবেলার সময়টাই যদি কাজে লেগে যায়, অন্য সময় কিন্তু আসলে নষ্ট হয়ে যায়। তো সকালবেলা অনেক সময় আমরা ঘুমায় থাকি, একটু যদি আমরা কষ্ট করে সকালবেলা ক্লাস করার উচিত একটু সকালে উঠি, ফজরের নামাজটা পড়ে পড়াশোনা দিয়ে দিনটা শুরু করি, বুঝতেছেন? সকালের 1 ঘন্টা 2 ঘন্টা পড়া হইলো, বিলিভ মি আপনারা যদি বাসায় পড়েন, মানে আমরা যেই ক্লাসগুলি করাবো ধরেন টানা 7 দিন ধরে আপনি যা পড়বেন, আপনি টানা মানে কম করে বললাম আর কি, টানা 7 দিন ধরে যা পড়বেন তার চেয়ে বেশি আমাদের একটা ক্লাসে শিখতে পারবেন। কারণ আমাদের এই একটা ক্লাস ধরেন 5 বছর 10 বছরের গবেষণার ফলাফল। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? কিন্তু আমি কমায় বললাম, কম করে হলো মিনিমাম 7 দিনের পড়া হয়ে যাবে। তো 7 দিনের পড়া যদি 1 ঘন্টায় হয় তাহলে এটা খারাপ না ভালো? প্রিয় ভাই বোন আমার কথা কি বুঝতেছেন? 7 দিনের পর যদি 1 ঘন্টায় হয়ে যায়, ভালো না? মোটামুটি ভালো, মানে কি সুপার ভালো, ঠিক আছে ইনশাল্লাহ। এই হচ্ছে ব্যাপার। সো এই জন্য আপনাদের প্রতি 2টা অনুরোধ, একটা হচ্ছে সবাই অ্যাক্টিভ থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করবেন, মাঝখানে চলে যাবেন না, তাহলে কিন্তু খারাপ লাগবে, ঠিক আছে? একটু কষ্ট হইতে পারে, কিন্তু একটু ব্যস্ততা থাকতে পারে, আমাদেরও ব্যস্ততা আছে, কিন্তু এই জন্য শেষ পর্যন্ত করবেন। যেহেতু আমরা ইনিশিয়েট নিয়েছি, এটা আমাদেরকে কন্টিনিউ করতে দিলে আপনাদের ভালো হয়, মানে আমাদের জন্য ভালো হয়, ঠিক আছে? আমরা চাই কন্টিনিউ করতে। হি হ্যাজ ডান নো রং, এটা আগে পড়াইছিলাম, নো এর পরে যা থাক নাউন হয়ে যাবে। সো নিঃসন্দেহে রং হয়ে গেল নাউন। বাট মি নো বাটস, এই যে দেখেন মজার একটা ব্যাপার, এখানে বাট কি, এখানে বাট কি, দ্রুত বলতে হবে। আপনারা কমেন্টে আনসার করেন। প্রথম বাট 1 লিখেন, কথার কথায় নাউন বা প্রোনাউন। 2 নাম্বার বাট নাউন বা প্রোনাউন বা ভার্ব, যেটা হয় লিখেন, মানে 1 2 দিয়ে লিখেন। এটা হচ্ছে প্রথম বাট, এটা হচ্ছে দ্বিতীয় বাট। দেখে কে পারে। এখন হবে খেলা, দ্রুত। মাশাআল্লাহ, আমাদের মামিনুল স্যার দেখছেন, স্যার মাত্র 20 মিনিট ঘুমাইছে রাতে, অথচ আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত সে কিন্তু আমাদের সাথে যুক্ত আছে। তাহলে ডেডিকেশন লেভেল খেয়াল করেছেন? অনেক ধন্যবাদ স্যারকে। ভালো লাগে আপনাদের ক্লাস, কন্টিনিউ ক্লাস করবো। হ্যাঁ, আপনারা কন্টিনিউ ক্লাস করলে আমরাও কন্টিনিউ ক্লাস করাবো ইনশাআল্লাহ। আচ্ছা, একটু দ্রুত বলতে হবে আমাদেরকে। প্রথম বাট কি, দ্বিতীয় বাট কি? প্রথম বাট কি, দ্বিতীয় বাট কি? দেখি কে বলতে পারে। প্রথম বাট কি নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন, নাকি দ্বিতীয় বাট কি হবে? আজকে উপস্থিতি অনেক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সাদ বিন নোমান আজকে উপস্থিতি আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে বাড়বে ইনশাআল্লাহ, এটা আমাদের বিলিভ। কারণ চাকরি প্রার্থী কিন্তু অনেক ভাই বোন আছে। আমরা যদি অ্যাটলিস্ট কথার কথা 10,000 ভাই বোনও যদি আমাদের দ্বারা উপকৃত হয়, তাহলে এটা কতই না ভালো হবে। 10,000 ভাই বোনদের চাকরি হয়ে গেলে, তাই না? তাদের বেকারত্ব দূর হবে, তাদের বিবাহ শাদী হবে, লাইফে অনেক উন্নতি হবে। তো এটা আমাদের জন্য অনেক ভালো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, অনেক ভাই বোন আনসার করে ফেলেছেন। যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট তারা তো প্রথম ধাক্কাই আনসার করে দিয়েছেন। প্রথম বাট হচ্ছে ভার্ব আর দ্বিতীয় বাট হচ্ছে নাউন। এটাই তো খেলা ভাই, বুঝতেছেন? খেলা কাকে বলে? এখানে বাট, এখানেও বাট, কিন্তু এই বাট ভার্ব, এই ভার্ব নাউন। কেমনে কি? আচ্ছা, কেমনে কি এর মানে হইলো, আসলে একটা বিষয় খেয়াল করবেন, কিন্তু করো না, এটা একটা বাক্য বা সেন্টেন্স। আর সেন্টেন্স হওয়ার জন্য বাধ্যতামূলক হচ্ছে সেখানে ভার্ব থাকতে হবে। কোনো ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না। আচ্ছা, নো এটা ডিটারমাইনার, নো এর পরে কোনো ওয়ার্ড থাকলে নাউন হবে। বাট জন্মগত হবে কি, এটা দেখার টাইম নেই। কনজাংশন নাকি এটা দেখার দরকারও নেই। এটার পূর্বে নো আছে, এটা হচ্ছে ডিটারমাইনার অথবা অ্যাডজেক্টিভ, এরপরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়। সো নাউন, এটা নাউন হয়ে গেল। নো এটা ডিটারমাইনার বা অ্যাডজেক্টিভ আমরা জানি। মি হচ্ছে প্রোনাউন। তাহলে ভার্ব কই? মানে বুদ্ধি দিয়ে বের করতেছি, সূত্র দরকার নাই। কিন্তু এটা যেহেতু একটা বাক্যর জন্য ভার্ব থাকা বাধ্যতামূলক। তাহলে আমরা নাউন পাইলাম, আমরা ডিটারমাইনার পাইলাম, আমরা প্রোনাউন পেলাম, ভার্ব কই? ভার্ব তো নাই, ভার্ব ছাড়া তো বাক্য হয় না। তার মানে এটাই ভার্ব। এটা কিন্তু বুদ্ধি দিয়ে বের করছি, খেয়াল করেছেন? সো এই যেহেতু ভার্ব ছাড়া বাক্য হয় না, সো এটাই ভার্ব। আর একটা ব্যাপার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ভার্বটা বাক্যের শুরুতেই থাকে। বলা হচ্ছে কিন্তু করো না, দৌড়ায়ও না, রোদে যায়ও না, ঠিক আছে না? ধূমপান করো না, ডো নট স্মোকিং, কথার কথা। এই জন্য এই বার্তা এটা ভার্ব হিসেবে কাজ করতেছে এবং এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এই জন্য ভার্বটা বাক্যের শুরুতে হয়েছে। আর এই বার্তা হবে নাউন। ক্লিয়ার কিনা? 495 জন আলহামদুলিল্লাহ। আচ্ছা, 10 নম্বরটা ভাইয়া দেখতে আমাদের ক্লাস কিন্তু আর বেশিক্ষণ হবে না, সর্বোচ্চ উইদিন 10 মিনিটের মধ্যে আমরা ক্লাস শেষ করে দেবো ইনশাআল্লাহ। কারণ আমাদের মাত্র আর 4টা সূত্র বাকি আছে, আমরা 9টা পরে ফেলেছি। তাই 10 নম্বরটা কি? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের পর একটি মাত্র ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে নাউন হবে, কোনো সন্দেহ নাই। একটু লিখে নেন সবাই, দেখে আসলে জাস্ট কমেন্টে এন লিখবেন। স্ক্রিনশটে আমি বিশ্বাসী না, কিন্তু স্ক্রিনশট কোথায় যে পড়ে থাকবে
কারণ আপনি প্রতিদিন মাঝে মধ্যে আপনারা ছবি টবি তোলেন, এই ছবির নিচে টিচে পড়ে যাবে, স্ক্রিনশট জীবনে খুঁজে পাবেন না। কিন্তু যদি আপনি ভাইয়া লিখে রাখেন তাহলে কিন্তু আপনি আজীবন মনে থাকবে ইনশাল্লাহ। সবাই লিখে রাখেন, আর লেখা শেষ হলে এল লিখেন, এল লিখেন, সবাই এল লিখেন। ওকে, লেখা শেষ হলে আমি বাস্তবতা চলে যাব, মানে উদাহরণ, সবাই এল লিখেন। মাশাআল্লাহ, সবাই লিখে ফেলছেন, গুড। চলেন সামনে যাই। আই লেফট মাই ব্যাগ ইন দিস মর্নিং। এই যে দিস, একটু খেয়াল করে দেখেন, দিস এবং হচ্ছে দ্যাট, এই দুইটা হচ্ছে প্রোনাউন। দুইটা কি ভাইয়া? প্রোনাউন, এবং এদের নাম হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কিন্তু এদের পর যখন নাউন থাকে তখন এদের নাম হয়ে যায় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, কারণ নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এই যে মর্নিং নিঃসন্দেহে নাউন হয়ে গেল, আর এই নাউনের আগে বসে নাউনকে মডিফাই করলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। সব সকাল না, কিন্তু মডিফাইটা কিভাবে করে বুঝেন। এই মর্নিং কিন্তু সব সকাল, সব মর্নিং না, দিস আজকের মর্নিংয়ে বলা হচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো এই যে দিস, এই দিস হয়ে গেল এখানটাতে কি ভাইয়া? নাউন হয়ে গেল, এবং মজা এই অ্যাডজেক্টিভ হয়ে গেল, আর এই মর্নিং হয়ে গেল নাউন। এবং মজার ব্যাপার হচ্ছে আপনি এই দিজের পর পৃথিবীর যে কোনো ওয়ার্ড বসাই দেন। একটু আগে বলছিলাম যে একটা শিখবো কিন্তু পারবো লাখ লাখ হাজার হাজার। কিভাবে একটু দেখেন, এই দিজের পরে আপনি পৃথিবীর যে কোনো ওয়ার্ড বসাই দেন, নাউন হয়ে যাবে। আমি বললি যদি দিস ম্যান, দিস বুক, দেখেন না, যা বসান, দিস ম্যান, দিস প্যান, দিস কি বলবো, দিস পেন্সিল, দিস ক্লাস, দিস গার্ল, দিস বয়, দিস ফাদার, দিস মাদার, যা বসাই দেন আপনি, যা বসাই দেন, নাউন হয়ে যাবে। এটাই হচ্ছে আমার ক্লাসের ম্যাজিক, যে একটা শিখবো কিন্তু পারবো হাজার হাজার লাখ লাখ, ঠিক আছে ইনশাল্লাহ। এই যে দিজের পর আপনি যা বসাই দেন পৃথিবীতে, নাউন হয়ে যাবে। ভাই ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয়, 10 নম্বরটা ক্লিয়ার হলে 10C লিখেন। ভাই সুপার ক্লিয়ার কিনা একটু বলেন, দ্রুত দ্রুত। ক্লিয়ার হইলে সামনে যাবো, নাহলে আবার বুঝাবো, আবার বুঝাবো, আবার বুঝাবো, লাগলে 50 বার বুঝাবো, কিন্তু বুঝতে হবে ভাই আমার। আলহামদুলিল্লাহ, এখন থেকে ফজর নামাজ হবে না কাজা ইনশাল্লাহ। আপনাদের এই বুদ্ধিদীপ্ত মনোভাব সকলের জন্যই উপকারী। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো যে এই উসিলায় অন্তত ফজর নামাজটা তো পড়া হবে আলহামদুলিল্লাহ, তাই না বলেন? যারা আসলে সত্যিকার অর্থে যাদের ক্লাসটা দরকার, তাদের কিন্তু ফজর নামাজ ছুটবে না ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে একটু বলেন, ক্লিয়ার? সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। তো এই বুদ্ধিটা কেমন লাগছে? অর্থাৎ একটা শিখে আমরা কিন্তু অনেকগুলি পারতেছি। আমি কিন্তু বুদ্ধি শিখে দিচ্ছি যে কিভাবে পারবেন। দিজের পরে যা বসায় দেন নাউন হয়ে যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে, চলেন চলে আসছি আমরা 11 নম্বরে। জিরান্ডের পর একটি মাত্র ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে নাউন হবে। উদাহরণ দেওয়া আছে অলরেডি। এই যে রিডিং নিউজ পেপার, রিডিং হচ্ছে একটা জিরান্ড, রিডিং হচ্ছে একটা জিরান্ড। আর জিরান্ডের পরে বা জেরান্ডের পরে যদি একটা ওয়ার্ড থাকে নিঃসন্দেহে কি হবে ভাইয়া? নাউন হবে। আপনি যা বসাই দেন। রিডিং নিউজ পেপার না বলে আপনি যদি বলেন রিডিং বুকস, বুকস নাউন হয়ে যাবে। আপনি যদি বলেন রিডিং স্টোরি, স্টোরি নাউন হয়ে যাবে। আপনি কি বলবেন? রিডিং, এরপরে আপনি যা বলেন বলেন, কিন্তু এরপরে যা থাকবে সেটাই নাউন হয়ে যাবে, ঠিক আছে? অথবা ধরেন আমি যদি বলি কুকিং, কুকিং কি বলতে পারেন, কি হইতে পারে এটা? কুকিং কারি, তরকারি রান্না করা, কথার কথা, এটা নাউন হয়ে যাবে, ঠিক আছে না? অথবা আরও কি হইতে পারে আপনার, অর্থাৎ সহজ কথা, জিরান্ডের পর যা হয় হোক কিন্তু নাউন হয়ে যাবে, ঠিক আছে ইনশাল্লাহ? জিরান্ডের পর যা হয় হোক সব নাউন হয়ে যাবে। সবাই খাতায় লিখে রাখেন। ওকে, 12 নম্বরে চলে এসেছি আমরা। ইনফিনিটিভের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটাও নাউন হয়ে যাবে। জিরান, ইনফিনিটিভ, পার্টিসিপল, এদের পরে নাউন থাকলে, মানে কোনো একটা ওয়ার্ড থাকলে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এই দেখেন, টু রিড, এই যে টু রিড নিউজ পেপার, নিউজ পেপার নিঃসন্দেহে নাউন। টু রিড হচ্ছে ভাইয়া ইনফিনিটিভ, ইনফিনিটিভ, ইনফিনিটিভ। আপনি এরপরে কি দিবেন? টু রিড বুকস, দেন কোনো সমস্যা নেই, বুকস নাউন হয়ে যাবে। টু রিড স্টোরি, স্টোরি নাউন হয়ে যাবে। টু রিড কি দিবেন আপনি? নোবেল, দেন কোনো সমস্যা নাই, নোবেল নাউন হয়ে যাবে। অর্থাৎ এই ইনফিনিটিভের পরে আপনি যা দেন, যা দেন তাই নাউন হয়ে যাবে। ভাই ক্লিয়ার কিনা? সত্যি করে বলবেন, এইভাবে কখনো পড়েছেন আগে? কখনো কোনোদিন পড়েছেন? তা আমরা আসলে পড়ি কিন্তু পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। কিন্তু আজকের পর কিন্তু আমরা অবশ্যই পারবো ইনশাল্লাহ, অবশ্যই পারবো ইনশাল্লাহ, অবশ্যই পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে ইনশাল্লাহ, গুড। ক্লাস কেমন লাগতেছে? আমরা কি এনজয় করতেছি? হ্যাঁ, গুড, মাশাআল্লাহ, 526 জন, আলহামদুলিল্লাহ। তারপরে দেখেন প্রেজেন্ট পার্টিসিপলের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে তার নিঃসন্দেহে নাউন হবে। আই স আ ম্যান, আই স আ ওয়াকিং ম্যান। এই দেখছেন, ওয়াকিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, অথবা এটা আরেকটা নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। ভার্বের সাথে আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভের কাজ করলে এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। আমি ছোট্ট করে বলে দিচ্ছি, খুব মনোযোগ, প্লিজ খুব মনোযোগ দিতে হবে। আমরা বলেছিলাম যে আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, প্রথমটা অ্যাডজেক্টিভ হয় আর পরেরটা নাউন হয়, মনে আছে? তাহলে এই যে দেখেন, এটা হচ্ছে আর্টিকেল, আর তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এই যে ম্যান, এটা হচ্ছে নাউন। কিন্তু এই ওয়াকিং বলতে কোনো অ্যাডজেক্টিভ পৃথিবীতে নাই। ছোট্ট করে বলতেছি, জিরান পার্টিসিপল ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে একটু ছোট্ট করে হিন্টস দিচ্ছি।
অ্যাডজেক্টিভ বলতে কি বোঝায়? গুড, ব্যাড, বিউটিফুল, দোষ গুণ। কিন্তু ওয়াকিং এটাকে কোন ধরনের অ্যাডজেক্টিভ হলো? সো ওয়াকিং, সুইমিং, রানিং, রিডিং এই ধরনের কোনো অ্যাডজেক্টিভ পৃথিবীতে নাই। এটাকে বানানো হয়েছে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত করে এটাকে অ্যাডজেক্টিভ বানানো হয়েছে। ওয়াক ছিল ভার্ব, এটার সাথে আইএনজি যুক্ত করে ওয়াকিং বানানো হয়েছে এবং এটাকে অ্যাডজেক্টিভ বানানো হয়েছে আর্টিফিশিয়াল ভাবে। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় যখন অ্যাডজেক্টিভ বানানো হবে তখন তার নাম হয়ে যাবে পার্টিসিপল। পার্টিসিপল ক্লিয়ার কিনা ভাইয়া? মানে এটা আমরা বিস্তারিত আলোচনা করবো জিরান পার্টিসিপলের ক্লাসে, একটু হিন্ট দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা পার্টিসিপল। তাহলে এরপরে একটা ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে নাউন হবে। এ ওয়াকিং ম্যান, এই ওয়াকিং কি হইতে পারে? এই রানিং বাস, ঠিক আছে না? এই রানিং ট্রেন, যা হয় হোক নাউন হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার, গুড। তারপরে ফাইনালি আমরা চলে আসলাম 14 নম্বর সূত্রতে। একটু স্ক্রিনশট দিয়ে রাখেন। স্ক্রিনশট না, সবাই লিখবেন L14 লিখেন। লেখা হইলে L14, যে ভাইয়া L মানে লিখা হয়েছে। পাস্ট পার্টিসিপল বা V3 এর পর একটি ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে নাউন হবে। দ্য পাবলিশড হচ্ছে V3, পাবলিশড নিউজ, পাবলিশড নিউজ, অথবা দ্য প্রিন্টেড বুক, অথবা দ্য ব্রোকেন গ্লাস। আপনি V3 এর পরে যা দেন, V3 এর পরে যা দেন, এটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। সো V3 এর পরে আপনি যা দেন সেটা নাউন হয়ে যাবে। যা দেন আপনি নাউন হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার, ঠিক আছে? পাবলিশ নিউজ, প্রিন্টেড বুক, ব্রোকেন গ্লাস, ব্রোকেন হার্ট, ঠিক আছে? ব্রোকেন লাভ, যা দেন আপনি সব নাউন হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার ভাই? বুঝতেছি কিনা একটু জানাবেন। সহজ না কঠিন? সহজ না কঠিন? বুঝতেছি কিনা? 14 নম্বরটা লেখা হয়েছে তো সবার? সবাই লিখে রাখেন, সবাই লিখে রাখেন, একজনের জন্য মিস না হয়। সবাই লিখে রাখেন, সবাই লিখে রাখেন, সবাই লিখে রাখেন। 538, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এই ছিল আমাদের আজকের ক্লাসের আপনাদের জন্য আয়োজন। সো আমাকে একটু জানাবেন আজকের ক্লাস কেমন লাগলো প্রিয় ভাই বোন। আমাদের এই মহৎ আয়োজন আপনাদের কেমন লাগলো, এবং এই টপিক থেকে প্রশ্ন আসলে আমরা কি পারবো ইনশাল্লাহ অ্যাটলিস্ট যতটুকু পড়াইছি আমরা, কাইন্ডস অফ নাউন পড়াইছি আমরা, এবং নাউন চেনার 14টা উপায় পড়িয়েছি। ফরমেশন দেখে নাউন চেনার উপায় পড়িয়ে দিয়েছি আমরা। সন থাকলে, ম্যান থাকলে, এস থাকলে, এই বিষয়গুলি অন্তত এখান থেকে প্রশ্ন আসলে আমরা কি পারবো ইনশাল্লাহ। একটু দ্রুত জানাবেন। আপনাদের প্রত্যেকটা মতামত আমাদের কাছে অনেক অনেক বেশি দামি, ঠিক আছে? ইনশাল্লাহ ক্লাস কেমন লাগলো এবং এই টপিক থেকে প্রশ্ন আসলে আমরা কি পারবো ইনশাআল্লাহ। একটু পরে আমি একটা পোস্ট করব, ক্লাস কেমন লাগলো পোস্ট আকারে করব। পোস্টে আশা করি সবাই কমেন্ট করবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। আর যারা আমাদের পেইড বেস সম্পর্কে অনেকক্ষণ ধরে জানার জন্য মরিয়া হয়ে উঠছিলেন যে ভাইয়া পেইড বেস সম্পর্কে কিছু বলেন, তো তাদের জন্য বলে দিচ্ছি এই মুহূর্তে আমাদের সবচাইতে আকর্ষণীয় বা সবচাইতে গুরুত্বপূর্ণ কোর্স হচ্ছে আমাদের 17 মতো নিবন্ধন এবং প্রাইমারি শিক্ষক নিয়োগ সহ অন্যান্য নিয়োগের সর্বশেষ প্রস্তুতির জন্য আমরা একটা পূর্ণাঙ্গ কোর্সের আয়োজন করেছি আপনাদের সবার অনুরোধে। সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, জিকে এবং ম্যাথের সম্পূর্ণ কোর্স করানো হবে। একটা কোর্সে সব পড়ানো হবে ইনশাল্লাহ, এবং এই কোর্স ফি ধার্য করা হয়েছে মাত্র 2040 টাকা। তবে এখন একটা বিশেষ ব্যাপারে মাত্র 1020 টাকায় কোর্সটি করতে পারবেন। তার মানে একটা সাবজেক্ট 250 টাকা করে পড়তেছে, যদিও এটা খুব বেশি টাকা না, অথবা এই টাকায় আপনি কোথাও হয়তো কোর্স করতে পারবেন না, ঠিক আছে? ইনশাল্লাহ কোচিং সেন্টারে 8-10 হাজার টাকা লাগে আপনার প্রাইমারি অথবা যে কোনো কোর্স করতে চাইলে। তো আমরা মাত্র 1000 টাকায় দিচ্ছি। এই জন্য আমরা যাচ্ছি অল্প টাকা নিয়ে বেশি ভাই বোনদেরকে সার্ভিস দিব এবং ভাই বোনদের উপকার করবো। এই হচ্ছে ব্যাপার। সো এই হচ্ছে ব্যাপার। সো যারা কোর্সটি করতে যাচ্ছেন তারা নিচে বিকাশ নাম্বার দেওয়া রয়েছে 01601265758 এই নাম্বারে, অথবা নগদ অথবা রকেট পার্সোনালে আপনারা 1020 টাকা সেন্ড মানি করে স্ক্রিনশট দিবেন, অথবা লাস্ট 3টা ডিজিট লিখবেন, 7, 8, 9 কথার কথা বা যত হয় লাস্ট 3টা ডিজিট লিখে আমাকে ইনবক্সে মেসেজ দিবেন অথবা স্ক্রিনশট দিবেন। তাহলে আমি আপনাকে আমাদের 17তম নিবন্ধন প্রাইমারি সহ অন্যান্য নিয়োগের যে স্পেশাল একটা ফুল কোর্সের ব্যাচ রয়েছে ওই সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে এখানটাতে অনেক ভাই বোন ভর্তি হয়ে গিয়েছে। যারা ভর্তি হয়ে গিয়েছে তারা একটু মতামত জানাবেন। আশা করি আলহামদুলিল্লাহ এখানটাতে আপনারা অনেক ভালো কিছু উপভোগ করতেছেন, এবং আমরা এটাও আশা করি ইনশাল্লাহ আরো ভালো কিছু পাবেন। এখনো তো মাত্র আমাদের কোর্স শুরু হয়েছে, আরো ভালো কিছু পাবেন ইনশাল্লাহ, আরো ভালো কিছু পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে না? ইনশাল্লাহ। সো কিছু জানার থাকলে ইনবক্সে মেসেজ দিবেন। এটা হচ্ছে আমার ফোন নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ঠিক আছে ইনশাল্লাহ। সো আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন কোনো কিছু জানার থাকলে। এই হচ্ছে ব্যাপার। তো সবার জন্য অনেক দোয়া এবং অনেক শুভকামনা রইল। আপনারা, আমি আবারও বলছি, প্রতিদিন যদি লাইভে মিনিমাম 500 ভাই বোন থাকেন এবং মিনিমাম 500টা শেয়ার হয়, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি জানি না আজকে 500 শেয়ার হয়েছে কিনা, না হলে এখনো সময় আছে, করে দেন। তো যাই হোক, 500 ভাই বোন থাকলে লাইভে এবং 500টা শেয়ার হলে আমরা ক্লাস কন্টিনিউ নিতেই থাকবো ইনশাল্লাহ। এবং কতদিন নিবো এটার কোনো ইয়ে নাই, মানে যতদিন এইভাবে আপনারা অ্যাক্টিভ থাকবেন ততদিন আমরা ক্লাস নিতেই থাকবো, ঠিক আছে ইনশাল্লাহ। থাকেন তাহলে সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ পাক আমাদের ভাই বোনদেরকে অনেক ভালো রাখুক, অনেক সুস্থ রাখুক, উত্তম রিজিক, উত্তম এবং পবিত্র রিজিকের ব্যবস্থা করে দেন, উত্তম এবং পবিত্র জীবন সঙ্গী অথবা সঙ্গিনীর ব্যবস্থা করে দেন। সবার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা রইল। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।